ডার্ক টেলস বাই 9F10-এ আপনারা শুনছেন লেখক তন্ময় মুখার্জির অন্ধকারে বসত করে চারজনা। প্রদীপের শেষ শিখাটুকু নিভলেই শুরু হয় ছায়াদের আনাগোনা। যেখানে নিস্তব্ধতায় মায়া ছড়ায় সেই রহস্যময় চারজনা। অন্ধকারের নিবিড় আড়ালে কান পাতুন। শুরু হচ্ছে এক হাড়হিম করা অলৌকিক অধ্যায়। কর্মচারীটির আঙুলের নির্দেশ অনুযায়ী দেখিয়ে দেওয়া ঘরটার ভিতর দরজা ঠেলে ঢুকতেই একটা তীব্র ফিনাইলের উৎকট গন্ধে মুহূর্তের মধ্যে নাকটা যেন জ্বলে গেল দীপ্তেন্দুর। বেশ বড়সড় হলঘর সেটা। সেখানে জিনিসপত্র বলতে চারিদিকে কেবল লোহার ছোট বড় বিভিন্ন আকারের খাঁচা সার বেঁধে দাঁড় করিয়ে রাখা আছে। তাতে পশু পাখির চিহ্ন মাত্র নেই। আর আছে ঘরের মাঝামাঝি কেবলমাত্র দুটো কাঠের চেয়ার। ঘরের ভিতর কোথাও একটা জানালা নেই। আলো বাতাস চলাচলের জন্য দেয়ালের একেবারে উপরে ছাদ লাগোয়া পাশাপাশি দুটো বড় বড় ঘুলঘুলি আছে। সেখান থেকেই দিনের সামান্য আলো এসে সম্পূর্ণ ঘরটাতে আলো আঁধারির খেলা চলছে। চারিদিকে কেমন একটা স্যাঁতস্যাঁতে ঠান্ডা ঠান্ডা ভাব। মেঝেটাও কেমন একটা জলে ভেজা ভেজা, যেন এই কিছুক্ষণ আগেই কেউ সম্পূর্ণ ঘরটায় জল দিয়ে ধুয়ে গেছে। আস্ত একটা নরক কুণ্ড যেন। বাইরের তীব্র আলো থেকে অন্ধকারময় এমন একটা ঘরে ঢুকেই দীপ্তেন্দু নিজেকে খানিক ধাতস্থ করে নেয়। চোখ শুয়ে আসতেই ধীরে ধীরে সে ঘরের এই সমস্তটাই দেখতে পায়। কারোর পায়ে চলার জুতোর শব্দ শুনতে পেল সে। শব্দটা যেন মেঝের নিচ থেকে ক্রমশ উপরের দিকে উঠে আসছে। খেয়াল করতেই দেখল ঘরটার বাঁ দিকের মেঝের খানিকটা অংশের চৌকোনো মতো অংশের ফাঁক গলে একটা তীব্র আলোর দুতি এসে সিলিং জুড়ে ছড়িয়ে পড়ল। সেদিকেই তাকিয়ে দীপ্তেন্দু দেখল ডক্টর প্রশান্ত উপাধ্যায় নামের ভদ্রলোক কাঠের সিঁড়ি বেয়ে মেঝের নিচে থাকা সেই আবছায়া অন্ধকারময় ঘরটি থেকে ধীরে ধীরে উপরের দিকে উঠে এলেন। তার সামনে দাঁড়িয়ে থাকা বয়স 30 বয়সী যুবক ছেলেটিকে টর্চের আলো একবার তীক্ষ্ণ দৃষ্টিতে জরিপ করে নিয়ে মুখে সামান্য হাসির রেখা ফুটিয়ে এনে হিমশীতল কণ্ঠে বললেন, ঘর ভাড়া চাই? আগে হ্যাঁ স্যার। বেশ, কি নাম? দীপ্তেন্দু রয়। পেশায় আমি একজন ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার? দোভাষী? বেশ ভালো কথা। আপনি আমার থেকে বয়সে অনেক ছোট, তাই তুমি করেই বলছি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এসো তাহলে চেয়ারে বসে কথা বলা যাক। ভদ্রলোক এগিয়ে গিয়ে চেয়ার দেখিয়ে দিয়ে বসতে বললেন। ভদ্রলোককে দেখে দীপ্তেন্দুর কেমন যেন একটা ভয় ভয় করতে লাগলো। একটা চেয়ার টেনে নিয়ে বসে ভদ্রলোক বললেন, আমার নাম ডক্টর প্রশান্ত উপাধ্যায়। পেশায় আমি একজন ট্যাক্সিডার্মাটিস্ট। তার মানে জানো তো? না, ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না স্যার। তার মানে আমি নানান প্রজাতির মৃত প্রাণীদের ত্বক সংরক্ষণ করে থাকি। ও আচ্ছা, স্টাফড করে রাখেন। জাদুঘরে দেখেছি নানান প্রজাতির প্রাণীদের স্টাফড করে রাখা হয়। সেই ধরনের কি? তবে কাজটা ভীষণ কঠিন এবং সূক্ষ্ম। তা তুমি তো একজন ইন্টারপ্রেটার, কটা ভাষা জানো? দেশি বিদেশি মিলিয়ে ওই 6টা মতো। আরও কিছু শিখছি। পশু পাখিদের ভাষা
জানা আছে? তাদের দেখে বুঝতে পারো তারা কি বলতে চায়? এমন একটা অদ্ভুত প্রশ্ন শুনে দীপ্তেন্দু কি বলবে তার ভাবতে পারেন না। আগে না। ওটাই তো মানুষের জন্য আগে জানা দরকার। তাহলে অন্তত ওদের মতামতগুলো আমরা জানতে পারতাম। পৃথিবীটা তো কেবলমাত্র মানুষদেরই জন্য হয়ে উঠেছে, ওরা তো কেবল আশ্রিত। তবে আমি কিন্তু ওদের ভাষা বুঝতে পারি। শুধুমাত্র জীবিতই নয়, মৃত প্রাণীদের কথাও আমি শুনতে পাই, তাদের দেখতে পাই। ওই যখন ওদের মৃতদেহগুলো কেটে তাদের পেটের ভেতর থেকে নাড়ি ভুঁড়ি বার করে নিয়ে আসি, ওদের চোখগুলো যখন খুবলে তুলে নি কোটর থেকে, তখন তখন ওরা কিন্তু ভীষণ আর্তনাদ করে। তা কিন্তু কেউ শুনতে পায় না, আমি পাই। আর শেষে যখন ওদের পেটের ভেতর স্পঞ্জ বা খড়কুটো ভরে দিয়ে পুনরায় নতুন করে ওদের আগের অবস্থানে ফিরিয়ে দিই, তখন ওরা আমার কানের কাছে এসে দীর্ঘশ্বাস ফেলে, নিজেদের ভাষায় ধন্যবাদ জানায়, আরো কত কি বলে। কথাগুলো শোনা মাত্র বুকের ভিতরটা যেন আচমকাই কেঁপে উঠল দীপ্তেন্দুর। লোকটা কি বদ্ধ উন্মাদ নাকি? এমন একটা পরিবেশে দীর্ঘ সময় বসবাস করলে এমন হওয়াটা অস্বাভাবিক কিছু নয় অবশ্য। ভীতু প্রকৃতির কখনোই সে ছিল না। এই বিষয়ে বন্ধু মহলে একসময় তার নাম ডাক ছিল, কিন্তু আজ এমন একটা পরিবেশ আর পরিস্থিতি তাকে সেই উপলব্ধিটা করাতে যেন বাধ্য করছে। প্রসঙ্গ পাল্টাতে সে বলল, বলছিলাম, মানে সেই সব কথা না হয় এখন থাক। মানে আপাতত যদি ঘরটা একটু দেখাতেন তাহলে। ভয় পেলে বুঝি? সেটা অবশ্য স্বাভাবিক। একজন সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষের পক্ষে এমন অদ্ভুত কথা শুনলে ভয় পাওয়ারই কথা। তুমি একজন বলিষ্ঠ তর তাজা যুবক ছেলে, তোমার শরীরের রক্ত এখন গরম, টকবক করে দেহের শিরা উপশিরা দিয়ে তীব্র গতি নিয়ে ছুটে চলেছে। লাল গাঢ় রক্তের বন্যা বয়ে চলেছে তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে। দীপ্তেন্দু যেন হঠাৎ করে খেয়াল করল কথাগুলো বলতে বলতে ভদ্রলোকের উজ্জ্বল চোখ দুটোর সাদা অংশে লাল একটা আভা খেলা করছে। ভদ্রলোকের লোভাতুর তীক্ষ্ণ দৃষ্টি যেন ওর গলার দিকে। টেবিলের উপর জ্বলন্ত টর্চের আলোটা কেমন যেন আড়াআড়ি ভাবে ভদ্রলোকের মুখের উপর পড়ে তাকে বিভৎস এক হিংস্র জন্তুর মতো দেখাচ্ছে। দাড়ি গোফের আড়ালে লুকিয়ে থাকা পাতলা টকটকে লাল ঠোঁট ফাঁক হয়ে গিয়ে তার তীক্ষ্ণ সদন্ত দুটো সামান্য বাইরে বেরিয়ে এসে চকচক করে উঠল। দৃশ্যটা এক মুহূর্ত যেন কি একটা মনে করিয়ে দিল তাকে। হ্যাঁ, ঠিক যেন সেই রক্তচোষা একটা ভ্যাম্পায়ারের মতো। ইনি কোনো ভ্যাম্পায়ার নয় তো? এমন পরিবেশেই তোরা থাকে বলে শুনেছিল। নিজের বুকের ভিতর থেকে হৃৎপিণ্ডের ধুকপুকানির শব্দটা যেন শুনতে পাচ্ছে দীপ্তেন্দু। দয়া করে আমাকে ঘরটা দেখাবেন স্যার। ভদ্রলোক কথা থামিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখাবো। এত ব্যস্ত হলে চলবে? সব কিছু ভালো করে জেনে শুনে নিতে হবে না? হ্যাঁ, তারপর তো দেখতে হবে, তাই না? খবরের কাগজে আমার ঘর ভাড়া দেওয়ার বিজ্ঞপ্তিটার শেষ দিকের লাইনগুলো পড়নি? সেখানে যে যে শর্তগুলো
লেখা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সব দেখেছি, কিন্তু মানে এমন একটা ভয়ঙ্কর পরিবেশে বসে আপনার সঙ্গে কথা বলতে হবে জানলে আমি আসতাম না। এমন একটা পরিবেশে কোনো সুস্থ মানুষ থাকতে পারে নাকি? ছি, এমন কথা বলতে নেই। তবে এতে তোমার আর দোষ কি বলো? আমি যে অন্ধকারে থাকতে অভ্যস্ত। নিজের ওই কর্মশালাটিতে দিন রাত্রি ব্যস্ত থাকি কিনা, তাই সেই অভ্যেস অনুযায়ী খুব বেশি তীব্র আলো আমার ঠিক পছন্দ হয় না। তবে তোমাকে কিন্তু এমন পরিবেশে থাকতে হবে না। আসলে কথা বলার মতো লোকজন তেমন পাই না বলে তোমার সঙ্গে একটুখানি কথা বলতে ইচ্ছে হলো, তাই আর কি। তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত, কিছু মনে করো না। কথাগুলো শুনে দীপ্তেন্দু খানিকটা স্বাভাবিক হয়ে গেল। মনে মনে ভাবল, যা, তাহলে ইনি ভ্যাম্পায়ার নয়। সে বিষয়টা অবশ্য মানুষের মন গড়া কাল্পনিক চরিত্র ছাড়া আর কিছুই নয়, তা সে বেশ জানে। সে খানিকটা স্বাভাবিক হয়ে শান্ত স্বরে বলল, আপনি কি এই বাড়িতে একাই থাকেন? না, তা থাকবো কেন? চাকর বাকর আছে, তবে নিজের ফ্যামিলি বলতে কিছু নেই। সেদিক থেকে আমি একাই বলতে পারো। যাই হোক, তুমি কি এখানে একাই থাকবে নাকি? না না, আমি আর আমার মিসেস থাকবো। ওর নাম নন্দিতা রয়। দুজনেই আমরা চাকরি করি। এই বছর দুয়েক হলো আমরা বিয়ে করেছি। লাভ ম্যারেজ অবশ্য। এতে আমাদের দুজনার বাড়িরই সম্মতি ছিল। কাজের সূত্রে আমি তো মাসে একটানা কখনো কখনো 7-8 দিন হিল্লি দিল্লি ঘুরে বেড়াই। কখন যে কোথায় ডাক পড়ে তার কোনো ঠিক নেই। আর আমার মিসেস কর্পোরেট সেক্টর নিয়ে সারাদিন ব্যস্ত। রবিবার ওর ছুটি থাকে। আমি বাড়িতে থাকলে সেদিনটায় বাইরে কোথাও একটা ছুটি কাটিয়ে আসি। মিসেস কথাটা শোনা মাত্র ভদ্রলোকের চোখ দুটো পুনরায় একবার যেন উজ্জ্বল হয়ে উঠে নিমেষের মধ্যেই পুনরায় স্বাভাবিক হয়ে গেল। নিজেকে যেন গুটিয়ে নিল এমন একটা ভাব করে মৃদু হেসে বলল, বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। দুজন লাভ বার্ড একেবারে। হ্যাঁ, এসো এসো এসো, তোমাকে তাহলে ঘর মানে তোমার ঘরটা দেখিয়ে দিই। অন্ধকারময় ঘরটা থেকে বেরিয়ে বাইরের আলোতে আসতেই দীপ্তেন্দুর যেন ধরে প্রাণ ফিরে এলো। খোলা বাতাসে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। কিন্তু ডক্টর উপাধ্যায় ভদ্রলোক অতি ধীরে ধীরে ঘরটা থেকে বেরিয়ে এলেন। ঘরের বাইরে দাঁড়িয়ে খানিকটা সময় চোখ বন্ধ করে থেকে পুনরায় খুললেন। তারপর হেসে বললেন, বুঝতেই পারছো তাহলে আমার অবস্থাটা। এই দিনের আলোটা হঠাৎ এসে চোখে পড়লেই খানিকটা সময়ের জন্য আমি যেন একেবারে অন্ধ হয়ে যাই। দৃষ্টিশক্তি আবছা হয়ে যায়। তবে রাতের দিকে কোনো অসুবিধে হয় না। তখন চশমা ছাড়াই সব দেখতে পাই। এসো, ওদিকটায় যাওয়া যাক। সিঁড়ি দিয়ে ওপরের দিকে ঘরগুলো আছে। দীপ্তেন্দু ভদ্রলোকের পিছন পিছন লম্বা বারান্দা দিয়ে হেঁটে চলতে শুরু করল। পাঁচিল দিয়ে ঘেরা দোতলা বিরাট আকার অট্টালিকা ডক্টর উপাধ্যায়ের। উপর নিচ মিলিয়ে প্রায় 14-15টা ঘর। বাড়ির বাইরে বিরাট ফুলের বাগান, বড় বড় গাছ আর উঁচু পাঁচিল যেন পুরো বাড়িটাকেই দুর্গের মতো ঘিরে রেখেছে। সুন্দর পরিপাটি করে সাজানো সমস্ত কিছুর মাঝেও বাড়ির পরিবেশটা কেমন একটা যেন অদ্ভুত রহস্যময়। এখানে আসার সময় বাড়িটার আশেপাশে আর কোনো বাড়িঘর নজরে পড়েনি দীপ্তেন্দু।
তবে শহরের কোলাহলের বাইরে বেরিয়ে এসে এমন নিরিবিলি পরিবেশে থাকার মতো এমন একটা বাড়ি বহুদিন ধরে খুঁজেছিল দীপ্তেন্দু ও নন্দিতা। খবরের কাগজে বিজ্ঞপ্তি দেখা মাত্র পরদিনই দীপ্তেন্দু একাই চলে আসে এখানে। নন্দিতা অবশ্য এই ব্যাপারটা জানেও না। মূলত তাকে একটা সারপ্রাইজ দেবার ইচ্ছে ছিল তার। এমন একটা নির্জন নিরিবিলি পরিবেশ পৃথিবীর আর কোথাও আছে বলে দীপ্তেন্দুর মনে হয়নি। এই বাড়িতে থাকতে আশা করি তোমাদের দুজনার কোনো অসুবিধে হবে না। এক রাতের বেলা ছাড়া আমার দেখা পাবে না। আমার সর্বক্ষণ দেখভালের জন্য রামহরি আছে। তাকে যখন যা বলবে করে দেবে। যে কোনো সমস্যা হলে ওকেই জানাবে। ওই যিনি তোমাকে আমার ওই হলঘরটা দেখিয়ে দিল সে। আর রান্নার জন্য বলরাম আছে। তার রান্নার হাতও বেশ চমৎকার। তোমার মিসেসকে তো কোনো রান্না বান্নার ঝামেলাই পোহাতে হবে না। দুজন দারোয়ান আছে, তারা সর্বক্ষণ বাড়ির মেইন গেটেই পাহারায় থাকে। তাদের দেখেছ নিশ্চয়ই? হ্যাঁ, এখানে আসার সময় দেখলাম গার্ড রুমে বসে আছে দুজন। বাইরের লোক সহজে এই বাড়িতে প্রবেশ করতে পারবে না, সে বিষয়ে নিশ্চিত থাকতে পারো। তাছাড়াও বাগান দেখাশোনার জন্য একজন মালি আছে। 24 ঘন্টা ইলেকট্রিসিটি আর জলের সুবিধা তো আছেই। বাড়ির ছাদে গিয়েও সময়ে সময়ে দুজন ঘুরে ফিরে হাওয়া খেয়ে আসতে পারো। বাহ বাহ, খুবই ভালো। আর কি চাই? ওর ভীষণ পছন্দ হবে এই বাড়ি। এমন নিরিবিলি পরিবেশ, সবুজ গাছপালা, ফুলের বাগান, তারপর আপনার মতো একজন গুণী মানুষের সান্নিধ্যে থাকা। কথাটাকে থামিয়ে দিয়ে ডক্টর উপাধ্যায় বললেন, ওই কখনো কখনো রাতের দিকে দেখা হতে পারে। বাইরের কারোর সঙ্গে আমি তেমন কথাবার্তা বলতে অভ্যস্ত নই। যতটুকু আতিথেয়তা করা তা আমার ওই কর্মচারীদের বলা থাকে। ওরাই যা করার করে থাকে। আজ আমার এই সৌজন্যমূলক সাক্ষাৎকারের পরে আমার সঙ্গে তোমার দেখা পুনরায় কবে তা আমি বলতে পারি না। এসো 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 দিকটায়। কথাগুলো বলতে বলতে বৃদ্ধ ভদ্রলোক চওড়া সিঁড়ি বেয়ে দোতলায় উঠে লম্বা করিডোর দিয়ে হেঁটে ডান দিকের পরপর ঘরগুলোর কয়েকটা পাশে রেখে এগিয়ে যেতে যেতে বললেন, আসলে আমি আমার কাজ শেষ না করে স্বস্তি পাই না। তাই একবার মনোযোগী হয়ে পড়লে নাওয়া খাওয়া সব ভুলে যাই। একটা দরজা খোলা ঘরের ভিতর প্রবেশ করে বললেন, ভেতরে চলে এসো। দীপ্তেন্দু আনমনে এগিয়ে গেল ঘরের ভিতর। মাঝারি মাপের পাশাপাশি দুটো ঘর, খড়খড়ি বসানো কাঠের বড় বড় জানালা। একটা ঘর থেকে পাশের ঘরে যাওয়ার জন্য একটা দরজা চোখে পড়ল তার। চারিদিকে একেবারে ঝকঝকে তকতকে। নিচের হলঘরটা যদি নরক হয় তাহলে এই ঘরগুলো একেবারে যেন স্বর্গের মতো। ঘর থেকে বেরিয়েই রেলিং দেওয়া লম্বা বারান্দা, মনোমুগ্ধকর একটা পরিবেশ। সমস্তটা দেখে শুনে নিয়ে দীপ্তেন্দু বলল, আমার ভীষণ পছন্দ হয়েছে। অ্যাডভান্স কবে করব বলুন? সেটা তোমার ইচ্ছে। আমি আজই করে দিয়ে যাচ্ছি। 2 দিনের মধ্যে আমি আমার জিনিসপত্র নিয়ে এখানে এসে উঠব। ঠিক আছে, খুব ভালো। আর কিছু প্রশ্ন থাকলে এখনই করতে পারো। হ্যাঁ, আর বলছিলাম মানে যদি কিছু মনে না করেন তাহলে কি জিজ্ঞেস করতে পারি যে মানে আপনি ওই নিচের ঘরটিতে বসে কি কাজ করেন? ভালো প্রশ্ন করেছো। দেখো, আমি এককালে ভেটেরিনারি ডক্টর ছিলাম। চিকিৎসার জন্য নিজের এই পৈতৃক ভিটে ছেড়ে প্রায় 20-22 বছর ধরে গ্রামগঞ্জের বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছি। অবসর নেওয়ার পর আমার পৈতৃক ভিটে এখানেই ফিরে আসি। আমার পূর্বপুরুষরা ছিলেন
একসময় নামজাদা শিকারী। বাঘ, চিতা, হরিণ, গন্ডা ছাড়াও কত ধরনের যে জন্তু জানোয়ারদের তারা শিকার করেছেন তার কোনো হিসেব নেই। প্রাণীগুলোর কারোর শরীর তো কারোর মাথা স্টাফড করে বাড়ির সমস্ত দেওয়াল জুড়ে ছড়িয়ে রাখতেন। কোনো জন্তুর মাথা সমেত চামড়া মেঝেতে বিছিয়ে ঘর সাজাতেন। আমি এসব কখনোই বরদাস্ত করতে পারতাম না, আর আজও পারি না। বরং ওদের প্রাণ ফিরিয়ে দেওয়ার একটা প্রবল বাসনা নিয়েই আমার এই ভেটেরিনারি ডক্টর হওয়া। ওসব জিনিস আমি ওই ঘরের ভেতর রেখে দিয়েছি। পশু পাখিদের সেবা করার জন্য ব্রত নিয়েছি বলতে পারো। আমার পূর্বপুরুষদের পাপ এতে যদি কিছুমাত্র খণ্ডন হয় তার চেষ্টা করেছি আর কি। চোখের সামনে অনেক পশু পাখিদের মরে যেতে দেখেছি। কিছু কিছু ক্ষেত্রে বাঁচানোর চেষ্টা করেও বিফল হয়েছি। তারপর একটা সময় যখন অবসর নিলাম, তখন বাড়িতে বিভিন্ন ধরনের পোষ্যদের নিয়ে একটা ওই ছোট খাটো চিড়িয়াখানায় করে ফেললাম বলতে পারো। ওই যে হল ঘরটায় তখন বসেছিলাম, ওখানেই ছিল সেটা। হ্যাঁ, তাই অনেকগুলো খাঁচা দেখতে পেলাম ওই ঘরে। হিংস্র জীবজন্তু কিছু ছিল নাকি? না না, থাকার মধ্যে ছিল 4টে অ্যালসেশিয়ান, জার্মান শেফার্ড ছিল 2টো, আর 6টা বেড়ালও ছিল। তার সাথে অনেক দেশি বিদেশি পাখিও ছিল। তার মধ্যে ম্যাকাও, হর্নবিল, কাকাতুয়া থেকে শুরু করে ময়না সবই ছিল। গিনিপিগ, খরগোশও ছিল গোটা 10 মতো। সেগুলোর কি হলো? ওই একটা সময় ধীরে ধীরে ওরা সবাই একে একে আমার সঙ্গ ত্যাগ করে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেল। ভীষণ ভেঙে পড়েছিলাম জানো। ওদের ব্যবহার, ওদের ডাক, ওদের দৈনন্দিন আচার আচরণের সাথে আমি এমন ভাবে জড়িয়ে পড়েছিলাম যেন আমিও ওদের মতোই কোনো একটা অদ্ভুত প্রাণী। ওদের আত্মার আত্মীয়া হয়ে উঠেছিলাম একটা সময়। যে 2টো হাত দিয়ে ওদের সেবা যত্ন করেছি, সেই হাত দিয়েই ওদের মাটিতে পুঁতে ফেলবো, তা কি করে সম্ভব? কিন্তু পূর্বপুরুষদের রক্ত তো আমার মধ্যেও বইছে। তাই চিরকালের মতো ওদের নিজের কাছে রাখতে স্টাফড করা শুরু করলাম। এখনো ওরা ওই ঘরে আছে, আর আমার সেই কাজটাই একটা সময় ধীরে ধীরে আমার পেশা হয়ে দাঁড়ালো। এরপর 1-2জনের অনুরোধে বা তাদের চেনা পরিচিত লোকেদের বাড়ির মৃত পোষ্যদের স্টাফড করে দিয়ে পাঠাতে লাগলাম। কাজের বেশ সুনাম হলো। এখনো সেটাই করে থাকি আমার ওই কর্মশালায়। হৃদয় দুর্বল লোকজনদের সেখানে প্রবেশ নিষেধ, তবে তুমি চাইলে পরে একদিন সেখানে গিয়ে দেখে আসতে পারো। তোমার তেমন কোনো অসুবিধে হবে না তো? না না, তা কেন হবে? আমারও ইচ্ছে একবার অন্তত আপনার এই নিখুঁত কর্মকাণ্ডটি যদি চাক্ষুষ করি। ভীষণ ধৈর্য এবং সূক্ষ্ম কাজ, তাই অন্যদিকে মন দিতে পারি না। তাতে কাজটার ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। সে কারণে কারোর সঙ্গে সেভাবে আর যোগাযোগ করা সম্ভব হয় না। কথাগুলো বলে ভদ্রলোক থামলেন। দীপ্তেন্দু বলল, বুঝতে পারলাম। আশা করি আমার বা আমার স্ত্রীর দিক থেকে আপনার কাজের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। চলি তাহলে। ও হ্যাঁ, এই যে আপনার অ্যাডভান্সটা। দীপ্তেন্দু পকেট থেকে একটা সাদা খাম বার করে ডক্টর উপাধ্যায়ের হাতে দিল। ভদ্রলোক মৃদু হেসে বললেন, সত্যি কথা বলতে টাকা আমি নিতাম না, তেমন প্রয়োজনও নেই। নিচ্ছি কারণ তোমাদের এই টাকাটায় অনেকগুলো পথের কুকুর, বেড়াল
দুবেলা খাওয়া পাবে। ওদের কেউ তো দেখবার নেই, ওদের নিজেদের ঘর বানানোর ক্ষমতা বা রান্না করে খাওয়ার মতন উপায়ও জানা নেই। আমরাই ওদের একমাত্র ভরসা। বিনিময়ে ওরা কিন্তু আমাদের অনেক কিছু দেয়। যাই হোক, তাহলে পরশু আসছো, ফাইনাল? একদম। আজ তাহলে চলি। দীপ্তেন্দু, দীপ্তেন্দু, বাঁচাও, আমাকে বাঁচাও। একটা তীব্র কণ্ঠে আর্তনাদ শুনতে পেয়েই জ্ঞান ফিরে পেল দীপ্তেন্দু। কোনো রকমে চোখ খুলতে একটা তীব্র হলদে আলো এসে যেন মুখের উপর ঝাপটা মারল তার। হিমশীতল ঠান্ডা অনুভূতি শরীরের সর্বত্র তার। সমস্তটাই এখন অসার। হাত পা দুটো লোহার শিকল জাতীয় শক্ত কিছু একটা জিনিস দিয়ে বাঁধা আছে। খুক খুক করে পরিচিত কাশির শব্দটা কানে যেতেই ধীরে ধীরে চোখ খুলল সে। তীব্র আলোটা সয়ে আসতেই অস্পষ্ট হলেও সে দেখতে পেল ডক্টর উপাধ্যায় পিছন ফিরে দাঁড়িয়ে আছে খানিকটা দূরেই। হাতে ধরে আছেন বেশ বড় একটা সিরিঞ্জ, যা দিয়ে গরু মোষ জাতীয় প্রাণীদের ইনজেকশন দেওয়া হয় বোধহয়। তার সামনে লম্বা লোহার টেবিলের উপর বস্ত্রহীন অবচেতন অবস্থায় চিত হয়ে শুয়ে আছে। ওটা 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 তো নন্দিতা। নামটা ধরে চিৎকার করেও তার মুখ থেকে কেবলমাত্র গোঙানি ছাড়া একটা শব্দ বেরিয়ে এলো না। তার মুখের ভিতর থেকে শুরু করে প্রায় গলা অবধি যেন কাঁটার মতো খচ খচ করছে। তীব্র জ্বালা অনুভূতি হচ্ছে। বোধহয় ঠেসে খড়কুটো গুঁজে দিয়েছে সেই শয়তানটা। নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে তার। শয়তানটা যে নন্দিতার শরীর থেকে সমস্ত রক্ত বার করে নিচ্ছে তা বেশ পরিষ্কার বুঝতে পারছে দীপ্তেন্দু। কিভাবে ওরা এখানে এলো তা যেন হঠাৎ করেই মনে পড়ে গেল। এখানে ভাড়া আসার ঠিক 3 দিনের মাথায় ঘটনাটা ঘটে গেল। নন্দিতা এমন একটা সুন্দর পরিবেশে এসে বেশ সারপ্রাইজড হয়ে গিয়েছিল। বেশ আনন্দেই 2 দিন কেটে গিয়েছিল। এই ডক্টর উপাধ্যায় লোকটা ওদের দুজনকে ডিনারের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। খাবারের মধ্যে বোধহয় ঘুমের ওষুধ জাতীয় কিছু একটা মেশানো ছিল। ডিনার শেষ করার আগেই ওরা ডাইনিং হলে চেয়ারে বসেই হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গিয়েছিল। আর এখন সেখানে অন্য একটা টেবিলের উপর শুয়ে আছে। তাহলে সেই সুযোগেই কি যথাসম্ভব হলঘরের মাটির নিচের এটাই ডক্টর উপাধ্যায়ের কর্মশালাটি হবে হয়তো। চারিদিকে অসংখ্য জীবজন্তু পাখিদের স্টাফ করে রাখা আছে। মরা পচা দুর্গন্ধ ঘরটার বাতাস। দম বন্ধ হয়ে আসছে ধীরে ধীরে। নন্দিতা কি এখনো বেঁচে আছে? না, সে হয়তো আর বেঁচে নেই। ওর শরীর থেকে যে পরিমাণ রক্ত বের করে নিয়েছে নরখাদকটা, তাতে ওর বেঁচে থাকাটাও অসম্ভব। চোখ বন্ধ হওয়ার আগে দীপ্তেন্দু দেখল ডক্টর উপাধ্যায় রক্তে ভরা সিরিঞ্জটা হাতে নিয়ে ফিরে দাঁড়ালো তার দিকে। তার বিবর্ণ ফ্যাকাশে রক্তহীন মুখটা সেই সময় ভ্যাম্পায়ারের থেকে কিছু কম বলে মনে হলো না। তীক্ষ্ণ ধারালো সদন্ত দুটো বার করে হিংস্র একটা অট্টহাসি দিয়ে সমস্ত রক্তটাকে নিজের মুখের ভিতর টপ টপ করে ঢেলে দিল। তার 2 কষ বেয়ে ঝরে পড়ল ফোঁটা ফোঁটা রক্তের ধারা। উজ্জ্বল লাল হিংস্র চোখে চেয়ে বলে উঠলেন, আমার সমস্ত পোষ্যদের রক্ত আমি নিজে পান করেছি, আর তাদের রক্ত শূন্য শরীরটাকে স্টাফড করে সাজিয়ে রেখেছি। আর ওটাই তো আমার আজকের পেশা।
আমার পূর্বপুরুষদের রক্ত যে আমার শরীরেও বইছে। তারাও মানুষ এবং বন্য প্রাণীদের রক্ত পান করত। আমি বা বাদ যাই কেন? হ্যাঁ, কত বছর পর এমন টাটকা তাজা রক্ত পান করে তৃপ্তি পেলাম। তাও আবার নন্দিনীর মতো এমন একজন রূপসী মহিলার। চিন্তা করো না, তাকেও আমার সংগ্রহশালায় স্টাফড করে রাখবো, আর তার সাথে তোমাকেও। হ্যাঁ, তোমাকেও। তখন দুজনে পাশাপাশি দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে থেকো। হ্যাঁ, বলেছিলাম না, তোমার টাটকা তাজা রক্ত শরীরে অবিরাম বয়ে চলেছে। একটুখানি রয়ে শয়ে খাবো বলে ঠিক করেছিলাম সেই দিনই। উপরি পাওনা হিসেবে নন্দিতাকেও পেয়ে গেলাম। দীপ্তেন্দু অস্পষ্ট স্বরে শেষবারের মতো হয়তো বলতে চেয়েছিল, তাহলে সত্যি রক্তখেকো ভ্যাম্পায়ারের অস্তিত্ব এই সমাজে আজও আছে। ডার্ক টেলস বাই 9F10-এ আপনারা শুনছিলেন লেখক তন্ময় মুখার্জির রক্ত পিশাচ। বাড়ির বাইরে থেকে থেকে সাইকেলের বেলের শব্দটা হতেই তার সঙ্গে কেউ একজন উচ্চ কণ্ঠে বলে উঠল, চিঠি। সময়টা তখন গভীর রাত। বাড়ির বন্ধ সদর দরজাটায় বার তিনেক ঠক ঠক করে টোকা দেওয়ার শব্দটা অবিশ্বাস্যভাবে শুনতে পায় রঞ্জন। অজান্তেই যেন আচমকাই বুকটা কেঁপে ওঠে তার। অতনুর মেসোমশাইয়ের কথাটা তাহলে একেবারেই মিথ্যে নয়, এ যে দেখছি একেবারেই সত্যি। এমন শীতকাতুরে মধ্যরাতে, যেখানে একটাও শেয়াল কুকুর তো দূরের কথা, রাতচরা পাখিগুলো পর্যন্ত তাদের কোটরের ভিতর থেকে বেরোতে আজ ভুলে গেছে, সেখানে একজন ডাক পিয়ন মশাই নাকি এমন গভীর রাতে বাড়ি বাড়ি চিঠি বিলি করে বেড়াচ্ছে। এটা কি আশ্চর্যজনক ব্যাপার নয়? প্রশ্নটা সেই সময় করেছিল রঞ্জন, কিন্তু অতনুর মেসোমশাই বলেছিলেন, না, এই গ্রামে কেউ তার চিঠি নেওয়ার জন্য দরজা খোলে না। আজ থেকে বছর 5 আগে না জেনে না বুঝে এই গাঁয়ে যারা বাড়ির দরজা খুলেছিল তাদের মধ্যে কেউ আর ইহ জগতে বেঁচে নেই। রাত হোক, তাহলেই শুনতে পাবে তার ডাক, ভয়ানক সেই মৃত্যুর ডাক। নিশির ডাক বলে কখনো কিছু শুনেছো? হ্যাঁ, সে বিষয়ে অনেক গল্প শুনেছি। গ্রামেগঞ্জে নাকি রাতের বেলায় চেনা মানুষের কণ্ঠস্বর নকল করে কোনো এক প্রেত দুবার ডাকে। যারা সেই ডাকে সাড়া দেয় সেই প্রেত নাকি তাদের মেরে ফেলে। হ্যাঁ, মনে করো এই ক্ষেত্রে তেমনই ঘটে, তবে খানিকটা অন্যরকম। তুমি গল্পে শুনেছো, আর আমাদের গায়ে আসলে তা প্রতিদিন ঘটে চলেছে। এমন একটা অদ্ভুত অলৌকিক ঘটনা এই মনোহরপুর নামের প্রত্যন্ত অজ পাড়ায় ঘটছে তা জানতে পেরেছিল সে।
কলেজে ছুটি পেয়ে রঞ্জন তার বন্ধু অতনুর মেশোর বাড়িতে কিছুদিনের জন্য বেড়াতে এসেছিল। দুজন একই কলেজে পড়াশোনা করছে। এমন একটা অদ্ভুত ঘটনাকে চাক্ষুষ করতেই মূলত ওদের এখানে আসা। এমন এক আশ্চর্যজনক ঘটনার কথাটা অতনুর মুখ থেকেই প্রথম শুনেছিল রঞ্জন। তখন সে কেবল হেসেই উড়িয়ে দিয়েছিল। রঞ্জন বলেছিল, যদি সত্যিই এমন ঘটনা ঘটেই থাকে তাহলে ব্যাপারটাকে প্রত্যক্ষ করতে বাধা কিসের? আমি যাচাই করে দেখতে চাই এই ঘটনার আসল সত্যটা কি। এমনটা কখনো হতে পারে না, এর পিছনে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার তো আছেই। আর গতকাল দুপুরে এখানে আসার পরে অতনুর মেশোর কাছ থেকে ও পুরো ব্যাপারটা সম্পর্কে জানতে পারে। সাবধান বাণী হিসেবে তিনি বলেছিলেন, তার ডাক শুনতে পেলেও কোনো রকমের সাড়া দিও না যেন। উৎসাহ ভালো, কিন্তু অতি উৎসাহ কিন্তু মোটেই ভালো নয়। আর সত্যি এখানে আসার মাত্র 2 দিন ধরেই শুনতে পাচ্ছে সেই ডাক, ভয়ঙ্কর মৃত্যুর সেই আহ্বান। তাকে চাক্ষুষ করবার তীব্র বাসনা দমন করতে চেয়েও পারে না রঞ্জন। বিছানায় শুয়ে ছটফট করতে থাকে সে। ছুটে গিয়ে দরজা খুলে বাইরে যেতে উদ্যত হয় সে। মিথ্যের অন্ধকারের পর্দাটা সরিয়ে দিয়ে সত্যটাকে উদ্ঘাটন করতে চায় সে, কিন্তু মুহূর্তেই লেপের তলায় অতনু তার কম্পমান হাত দুটো দিয়ে টেনে ধরে রাখে। ওকে শরীরের সমস্ত শক্তি দিয়ে আটকে রাখার চেষ্টা করে। বাইরে তখনও সেই ঠক ঠক করে দরজায় টোকা দেওয়ার শব্দ হয়। তারপর বার দুয়েক দরজার কড়া নাড়ার পরে সমস্ত পরিবেশটা এক মুহূর্তে কেমন যেন থমথমে নিস্তব্ধ হয়ে যায়। খানিক বাদেই অতনু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কাঁপা কাঁপা গলায় বলল, তোর দুটো পায়ে পড়ি ভাই, তুই এমনটা আর কখনো করিস না। আমি তোর গায়ের জোরের সঙ্গে কিছুতেই পেরে উঠছি না। বন্ধু হয়ে বন্ধুকে কি করে মৃত্যুর হাতে সঁপে দিতে পারি বল? যেখানে তুই, আমার কথা ছাড়, মেসো মশাই অবধি তোকে বারবার সতর্ক করে দিয়েছে, তার কথাটাই অন্তত বিশ্বাস রাখ। তিনি গুরুজন ব্যক্তি। আমাদের কাছে এমন একটা মিথ্যে কথা বলে তার কি লাভ হবে বলতে পারিস? তাছাড়া গাঁয়ের সকলেই তো ব্যাপারটা নিয়ে কেমন ভয় ভয় আছে, চোখে পড়েনি তোর? সমস্ত গ্রামটা দিনের বেলাতেও কেমন থমথমে নিশ্চুপ হয়ে আছে, দেখে বুঝতে পারিসনি? এই ডাকটা যে কোনো মানুষের নয় তা কি করে জানলি? তুই কি তাকে দেখেছিস, নাকি তোর মেসমশাই দেখেছেন? এই গাঁয়ের যাকেই কথাটা জিজ্ঞেস করেছি সবাই বলেছে তারা কেবল ডাক শুনেছে, আর তার সাথে সাইকেলের বেলের শব্দটা শুনতে পেয়েছে। এর পেছনের সত্যটা যাচাই করার সাহস কারোর মধ্যেই নাই দেখছি। চোখে না দেখে কেবল 10 জনের কথার ওপর ভরসা করে এমন অদ্ভুত ব্যাপারটাকে মেনে নেওয়া যায় কি? তাকে দেখতে যাবে? অন্ধকার ঘরে খাটে শুয়ে অতনু কথাটা বলে উঠল। কণ্ঠস্বরটা কেমন যেন ভয়ে কেঁপে উঠল ওর। তারপর খানিক থেমে সে বলল, গত 5 বছর ধরে এই গ্রামের কত মানুষ যে এই ডাকে সাড়া দিয়ে প্রাণ হারিয়েছে তার কোনো হিসেব নেই। তাদের মৃতদেহগুলো ছিন্ন ভিন্ন অবস্থায় কখনো গ্রামের পুকুরে ভেসে থাকতে দেখা গিয়েছিল, কখনো আবার গাছের মগডালের উপর। আর সেই মৃতদেহগুলোর ওপর যে ভয়াবহ নারকীয় হিংস্রতার ছাপ লক্ষ্য করা গিয়েছিল, তা বোধ করি কোনো প্রাণীর দ্বারা কোনোভাবেই করা সম্ভব নয়। আরে তুই সেটা কেবল শুনেছিস মাত্র, চোখে তো দেখিসনি। আর আমি জানতে চাই সে কে, কেনই বা সে প্রতিদিন রাতে মানুষের দরে দরে চিঠির কথাটা বলে বেড়াচ্ছে? সে সম্পর্কে তোরা কি কিছুই জানিস না? জানি। মেশোর কাছেই শুনেছিলাম ঘটনাটা। আজ থেকে প্রায় বছর 30 আগে আমাদের মনোহরপুর গ্রামের পোস্ট অফিসে চাকরি করতেন অবিনাশ দা নামক একজন মধ্যবয়স্ক ডাকপিয়ন মশাই। তিনি আশেপাশের সমস্ত গ্রাম ঘুরে ঘুরে চিঠি বিলি করে বেড়াতেন। তখনকার দিনের মানুষজন
তার কাছ থেকে সুদূরে থাকা তাদের আত্মীয় স্বজনদের ভালো মন্দের খবর জানতে পারার চিঠি, বা কারোর মাসের শুরুর মানি অর্ডারের টাকার। আজকের এই সাইকেল বেলের শব্দ যখন দূর থেকে ভেসে আসতো, তখন কত মানুষ তাদের নামে আসা একটা চিঠি পাওয়ার আশায় তার কাছে ছুটে যেত। কিন্তু দিনের পর দিন সভ্যতা আধুনিকতার নতুন রূপ নেওয়ায় মানুষের চিঠি লেখার দিন শেষ হয়ে গেল। ডাকবাক্সে চিঠি ফেলার চল দেখেছিস তো? আজ আর নেই। এখন ডিজিটাল যুগ, আজ সে সমস্তটাই মোবাইল আর কম্পিউটার এসে কেড়ে নিয়েছে। লাল রঙে রাঙানো সেই পোস্ট অফিসের ডাকবাক্সটা ধুলো ময়লা জমে জমে আজও নিষ্প্রাণ হয়ে অযত্নে অবহেলায় ঝুলে থাকে পোস্ট অফিসগুলোর দেওয়ালে দেওয়ালে, এখনো একটা কারোর চিঠির আশায়। এই আধুনিকতার জন্যই ভদ্রলোকের চিঠি বিলি করার কাজের দিনটাও ফুরিয়ে এলো। পুজো গন্ডার দিনে কিছু বকশিসের আশাটাও এই ডাকপিয়ন মশাইয়ের শেষ হয়ে গেল। আর একদিন তার এই চাকরিটাও চলে গেল। তারপর সংসারে নেমে এলো অভাব অনটনের কালো মেঘ। চোখের সামনে বিনা চিকিৎসায় দিন দিন একে একে মারা গেল তার ছেলে মেয়ে বউ। অভাবের তাড়নায় না খেতে পেয়ে সব শেষে বৃদ্ধ বয়সে এসে তিনি একদিন তার ঘরে বিষ খেয়ে আত্মহত্যা করলেন। আর আজ তার মৃত্যুর 5 বছর পরেও তিনি প্রতিদিন রাতে এখনো তার ডাকপিয়নের কাজ করে যাচ্ছেন। সেই সময় তিনি মানুষের জীবনের আনন্দ ভালোবাসার সংবাদের চিঠি বহন করে নিয়ে আসতেন, আর আজ নিয়ে আসেন ভয়ঙ্কর মৃত্যুর। এর প্রতিকার বা প্রতিবাদ করার সৎ সাহস কারোর নেই। কত আক্ষেপ অভিমান যন্ত্রণা নিয়ে তিনি যে মারা গেছেন তা তিনি ছাড়া সে খবর আর কেউ রাখেনি। তখন গাঁয়ের মানুষ তার জন্য অপেক্ষা করে পথ চেয়ে বাড়ির দরজার বাইরে সকাল থেকে দাঁড়িয়ে অপেক্ষা করত। আর আজ সেই মানুষগুলোই রাত নামলেই দরজা বন্ধ করে মৃত্যুর হাত থেকে বাঁচার প্রতীক্ষায় বসে দিনের অপেক্ষায় থাকে। সময় যে বড় অদ্ভুত জিনিস রে, কার জীবনে যে কি হবে তা কেউ বলতে পারে না। আমাদের জীবন সময়ের হাতে বাঁধা থাকে, আর আমরা যেন তার হাতের কাঠের পুতুলের মতো অবিরাম নেচে চলেছি। মৃত্যুই হলো সমস্ত শান্তির আধার। আর বৃদ্ধ পিয়ন মশাইও সেই মৃত্যুর হাতেই নিজেকে সঁপে দিয়ে এই জগৎ থেকে বিদায় নিয়েছিলেন। কিন্তু তার অতৃপ্ত আত্মা কিন্তু শান্তি পায়নি। তিনি আজও গ্রামের পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। ওঝা ফকির তান্ত্রিক কত সাধু গুণীজনরা এলো আর গেল, তাদের সবার চেষ্টাই বৃথা হয়েছে প্রতিবার। তারা কেউই এর সমাধান হিসাবে কিছুই করে যেতে পারেনি। কথাগুলো তুই ঠিকই বলেছিস। সময় পরিবর্তনের সাথে সাথে কার জীবনে কি ঘটে যায় তাও আমরা কেউই বলতে পারি না। কিন্তু আফসোস এই যে তুই কলেজে পড়া একজন আধুনিক যুগের ছেলে হয়েও এই সবে বিশ্বাস করিস। পুরনো খেয়াল নিয়ে বেঁচে থাকলে এর আসল সত্যিটা জানবি কি করে? আচ্ছা, একটা কথা বলতো আমাকে, এই ডাকপিয়ন যিনি, তিনি কি সত্যি এখন কোনো চিঠি নিয়ে আসে বলে তোর মনে হয়? শুনেছি তো নিয়ে আসে, আর সেটা যে সাক্ষাৎ মৃত্যুর চিঠি সেটাও জানি। তবে সেই চিঠিতে যে কি লেখা আছে তা জানি না, আর জানার কোনো আগ্রহও নেই আমার। যারা তার ডাকে দরজা খোলে না, তাদের বাড়ির সদর দরজার ফাঁক গলিয়ে বা কখনো জানলার ফাঁক দিয়ে ঘরের ভেতর চিঠি ফেলে দিয়ে চলে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে ঘরের ভেতর কিংবা বাড়ির সদর দরজার বাইরে নাকি সেই চিঠি পড়ে থাকতে দেখা গেছে, আর আজও দেখা যায়। আর সেই চিঠি হাতে নিয়ে কেউ পুকুরে ফেলে দেয়, তো কেউ আবার আগুনে পুড়িয়ে ফেলে। সেই চিঠি যে একবার খুলে পড়বে, সেই ব্যক্তিকে আজ না হয় কাল গাঁয়ের পথে ঘাটে মরে পড়ে থাকতে দেখা যাবেই।
তাই সে চিঠির নাম দিয়েছে মৃত্যুর চিঠি। এক কথায় বলা যায়, প্রতিদিন রাতে মৃত্যুই স্বয়ং সমন পাঠায় গাঁয়ের মানুষগুলোর দৌড়ে দৌড়ে। তার মানে এইমাত্র সে এসেছিল যখন, তার মানে একটা চিঠি তো নিশ্চয়ই দিয়ে গেছে। তাহলে আমাকে অন্তত সেই চিঠিটা নিয়ে আসতে দে, অন্তত একবার দেখিই না তাতে কি এমন লেখা থাকে যে মানুষগুলোর অমন মৃত্যু ঘটে যায়। না না, তোর কাছে আমার অনুরোধ ভাই, তুই যাস না। তুই প্রমাণ চাস তো আমি তোকে সেটা এনে দেখাতে পারি, কিন্তু কিন্তু সেটাকে খুলে পড়ার অনুমতি আমি তোকে কিছুতেই দিতে পারি না। তুই তুই আমাকে ক্ষমা কর ভাই। ঠিক আছে, তাই হবে। আমি দেখবো, শুধু পড়বো না। কিন্তু তুই একলা যাবি কেন? আমিও তোর সঙ্গে যাব। আয় চল। অতনু খানিকটা সময় কি একটা ভেবে বলল, না, তোকে যেতে হবে না, আমি একলাই যেতে পারবো। তুই শুয়ে থাক, আমি চিঠিটা নিয়ে এক্ষুনি ফিরে আসছি। দুজন মিলে একসঙ্গে গেলে বাড়ির সবাই টের পেয়ে যাবে। কথাটা বলেই সে বিছানা থেকে নেমে ঘরের দরজা খুলে বাইরের অন্ধকারময় উঠোনের দিকে চলে গেল। ঘরের দরজাটা খোলা মাত্র একটা ঠান্ডা হিমেল বাতাসের স্রোত এসে যেন রঞ্জনের সারা শরীরে এসে ঝাপটা মারল। শিরশির করে উঠল ওর সম্পূর্ণ শরীরটা। লেপ মুড়িয়ে নিয়ে অতনুর ফেরার অপেক্ষায় খোলা দরজাটার দিকে চেয়ে রইল সে। বাইরে ঘুটঘুটে অন্ধকার, কোথায় কি তার বোঝার উপায় নেই। অতনুর অপেক্ষায় থেকে থেকে প্রায় অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়। সে আর ফিরে আসে না। রঞ্জন যে কখন ঘুমের ঘোরে তলিয়ে গিয়েছিল তা সে জানে না। সকাল হতেই বাড়িতে প্রচণ্ড হইচই আর কান্নাকাটির শব্দে রঞ্জনের ঘুম ভেঙে যায়। ধরফর করে বিছানায় উঠে বসে, চেয়ে দেখে অতনু বিছানায় নেই। ভাবল সে ওর আগেই হয়তো উঠে বাইরে চলে গেছে। কিন্তু কান্নাকাটির মধ্যে হঠাৎই একজন বলে উঠল, অতনু, তুই এটা কি করলি রে? কেন করলি? সব কিছু জেনেও তুই এটা করতে পারলি রে? হায় হায়। বুক চাপড়ে কোনো একজন মহিলা কাঁদছেন। অতনুর মাসি কি? কথাটা ভাবতেই মুহূর্তেই আঁতকে উঠল রঞ্জন। মনে মনে ভাবল, তার মানে ওর কি হয়েছে? সেই চিঠিটা সে খুলে পড়েনি তো? বুকটা একটা অজানা আতঙ্কে কেঁপে উঠল। না না, তা কি করে হবে? সবই তো মিথ্যে। এমন কখনো হয় নাকি? অসম্ভব ব্যাপার। রঞ্জন বিছানা থেকে তাড়াতাড়ি নেমে ঘরের দরজার বাইরে যেতেই দেখল বাইরে উঠোনে লোকে লোকারণ্য। কান্নাকাটির শব্দটা আরও তীব্র হয়ে উঠল। ঘর থেকে দৌড়ে সেই দিকেই এগিয়ে গেল রঞ্জন। দেখল অতনুর খুবলে খাওয়া রক্তাক্ত শরীরটা পড়ে আছে উঠোনের মাঝখানে। বিস্ফারিত চোখ দুটো শূন্যে চেয়ে আছে। অতনুর ডান হাতে মুঠোয় ধরা আছে একটা কাগজ। পর মুহূর্তেই বুক ফাটা কান্নার শব্দ বেরিয়ে এলো ওর মুখ থেকে। নিজের প্রতি প্রবল ঘৃণা বোধ হচ্ছিল তার। আজ তার জন্যই অতনুকে এমন নৃশংসভাবে প্রাণ হারাতে হয়েছে। সে যদি জেদ না করত তাহলে হয়তো আজ অতনু। হাঁটু গেড়ে মাথা হেঁট করে অতনুর মৃতদেহটার সামনে বসে রইল রঞ্জন। খানিকটা সময় দু চোখ বেয়ে জলের ধারা নেমে এলো। কি থেকে যে কি হয়ে গেল বুঝতে পারল না সে। তারপর নিজে খানিকটা ধাতস্থ হতেই অতনুর দিকে চেয়ে বলল, আমায় তুই ক্ষমা করে দিস। আমি তোর সমস্ত কথা বিশ্বাস করছি। আমার বড্ড ভুল হয়ে গেছে রে। আজও যে এমন ঘটে তা আমি
বিশ্বাস করতে পারিনি। অতনুর হাতে ধরে থাকা কাগজটার দিকে নজর পড়তেই রঞ্জন হাত বাড়িয়ে দিল। প্রিয় বন্ধুর শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরে কেটে গেছে 2 দিন। বাড়ি ফিরে এসেছে সে। রাতে নিজের ঘরে পড়ার টেবিলে বসে সেদিন অতনুর হাতে থাকা কাগজটা সে সবার অলক্ষ্যে সঙ্গে করে নিয়ে এসেছিল। সেই সময় দেখেছিল তাতে কিছু একটা লেখা আছে যেন। আজ সেই কাগজ খুলে দেখল সেটায় শুকিয়ে যাওয়া লাল রক্তে গোটা গোটা অক্ষরে লেখা আছে, সময় বড়ই অদ্ভুত বিষয়, কার কখন কি হয় কেউ জানে না। আমরা সকলেই সেই সময়ের খাঁচাতেই বন্দী। তার হাতের পুতুল আমি, সে যেমন নাচায় তেমন নাচি। আর আজ আমার মৃত্যুর জন্য শুধুমাত্র এই সময়কেই দায়ী করে গেলাম। আর তুমিও আমার সেই মৃত্যুর খাঁচায় বন্দী হলে। এসো, মৃত্যুকে সদিচ্ছায় গ্রহণ করো, তাহলেই সময়ের এই অবিচারের হাত থেকে রক্ষা পাবে। মৃত্যুই হলো শান্তির আধার। লেখাটা পড়া শেষ হতেই রঞ্জনের হঠাৎই যেন মনে হলো, হ্যাঁ, সব শান্তি তো মৃত্যুর পরই। সমস্ত দুশ্চিন্তার অবসান এই মৃত্যু। মৃত্যুই সকলের পথ। সকলেই তাহলে চির শান্তিতে থাকতে পারবে। অতনুও মৃত্যুকে বেছে নিয়েছে, আর আজ আমিও নেব। কথাটা ভাবতেই রঞ্জন দেখল তার পড়ার ঘরের বাইরে দক্ষিণ খোলা বারান্দায় অন্ধকারে মিশে দাঁড়িয়ে আছে একটা আবছায়া মূর্তি। অস্পষ্ট হলেও তার মুখটা চিনতে খুব একটা ভুল হলো না রঞ্জনের। অতনু! ধীরে ধীরে দুহাত বাড়িয়ে দিল অতনু। ভাষা ভাষা কণ্ঠে সে বলল, আয় আয় রঞ্জন, শান্তি পাবি। এখানে বড়ই শান্তি রে। আয়, চলে আয়। রঞ্জন এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে গেল ঘরের বাইরে। বাড়ির দোতলার রেলিং থেকে নিজের অজান্তেই ঝাঁপিয়ে পড়ল সে। তারপর ভারী কিছুর উপর গিয়ে পড়তেই সমস্ত শরীরটা মুহূর্তের জন্য যন্ত্রণায় ছটফট করে উঠল। চোখ বন্ধ হওয়ার আগে রঞ্জন দেখল অতনু তার পাশে হাঁটু গেড়ে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, মৃত্যুই হলো শান্তির আধার, ওকে আজ বরণ করে নে। ডার্ক টেলস বাই 9F10-এ আপনারা শুনছিলেন লেখক তন্ময় মুখার্জির ডাক। বাঁচান! কে আছেন? আমাকে বাঁচান! শীতের মধ্যরাতের ঘন কুয়াশা ভেদ করে তীব্র গতিতে দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে রেল লাইনের উপর দিয়ে প্রাণ ভয়ে তারস্বরে চিৎকার করতে করতে দৌড়চ্ছে আরপিএফের পুলিশ কর্মী বিক্রম মজুমদার। তার গলার স্বর চারিদিকের সেই ঘুটঘুটে অন্ধকারের আস্তরণের দেয়ালে দেয়ালে প্রতিফলিত হয়ে যেন তার কানে ফিরে আসছে। রেললাইনের পাশের সিগন্যাল পোস্টগুলোর লাল আলোগুলো ঢাকা পড়ে গেছে ঘন কুয়াশার আস্তরণের মাঝে। দূরের বস্তি এলাকা থেকে এক পাল নেড়ি কুকুর
তারস্বরে চেঁচিয়ে ডেকে উঠল। কয়লাখনি অঞ্চল বলে চারিদিকটা আরও যেন কালিমা লিপ্ত অন্ধকারময়। বাঁচান! কে আছেন? আমাকে বাঁচান! আচমকাই শক্ত কিছু একটার সাথে ধাক্কা খেয়ে রেল লাইনের পাশের খানিকটা ঢাল বেয়ে গড়িয়ে গিয়ে পড়ল কোনো একটা বেড়ার উপর। প্রচণ্ড ব্যথায় আর্তনাদ করে উঠল সে। তারপর নিজেকে খানিকটা সামলে নিয়ে উঠে দাঁড়াতেই দেখতে পেল রেল লাইনের ধারে থাকা বস্তিগুলোর মধ্যে এসে পড়েছে সে। বেড়া আর প্লাস্টিকের ছাউনি দেওয়া সার বাঁধা ঘরগুলোর মধ্যে একটাতে সামান্য টিমটিমে আলোর রেখা দেখা মাত্র খানিকটা আশ্বস্ত হলো। খোঁড়াতে খোঁড়াতে সেদিকেই কোনো রকমে তড়ি ঘড়ি ছুটে গেল। সমস্ত শরীর আর ইউনিফর্মটা ধুলো আর কয়লার কালিতে লেপ্টে গিয়েছে। হাত পায়ের বেশ কয়েক জায়গায় রেল লাইনের ধারের পাথরের উপর দিয়ে দৌড়ানোর সময় কেটে ছুলে গিয়েছে। কিন্তু মৃত্যু যন্ত্রণার চেয়ে এই ঢের ভালো। যে বিভীষিকা তার পিছনে ছুটে আসছে তার হাত থেকে যে করেই হোক নিজেকে বাঁচতেই হবে। আলো জ্বলা ঘরটার বেড়ার দরজাটা ঠেলা দিতেই সশব্দে খুলে গেল সেটা। ভিতরে ঢুকতেই চোখে পড়ল খুবই ছোট একটা ঘর। বাঁশ আর বেড়ার দেয়াল, হদ্দ ছেঁড়া মাথা ছুঁই ছুঁই প্লাস্টিকের ছাদ। সেখান থেকে তীব্র ঠান্ডা হাওয়ার সাথে কুয়াশা এসে ঢুকছে। ঘরের একদিকে একটা খাটিয়া চোখে পড়ল। তাতে কেউ একজন নিজেকে সম্পূর্ণ কম্বলে মুড়িয়ে নিয়ে শুয়ে ঘুমিয়ে আছে যেন। এক কোণায় একটা লণ্ঠন জ্বলছে ঠিকই, কিন্তু তার আলোটা কেমন যেন ঘোলাটে, অস্পষ্ট। মাটির মেঝেতে যত্রতত্র কালি ঝুলি নোংরা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ঘরের ভিতরটায় তীব্র বোটকা মরা পচা গন্ধে ভরে আছে। মুহূর্তের জন্য গা গুলিয়ে উঠল বিক্রমের, কিন্তু সেই ভয়ঙ্কর মূর্তিটার হাতে মৃত্যু যন্ত্রণা ভোগ করার চেয়ে এই যন্ত্রণা বড়ই নগণ্য। অন্তত রাতটুকু যে করেই হোক এখানে তাকে লুকিয়ে থাকতেই হবে। কথাটা চিন্তা করেই বেড়ার দরজাটা ভিতর থেকে টেনে বন্ধ করে দেয় সে। পিছনে ঘুরে দাঁড়াতেই খাটিয়ায় শুয়ে থাকা লোকটা বলে উঠল, কি চাই? কথাটা শোনা মাত্র আঁতকে ওঠে বিক্রম। ব্যাপারটা স্বাভাবিক, তবে লোকটার কণ্ঠস্বরটা কেমন যেন ভাষা ভাষা, খড়খড়ে। এমন কণ্ঠস্বর কি মানুষের কখনো হয়? হতে পারে এমন তীব্র ঠান্ডায় মানুষটার কথা বলতে গিয়ে গলাটা এমন হয়ে গেছে। ইনি কি বৃদ্ধ মানুষ নাকি মধ্যবয়স্ক? তার কণ্ঠস্বর শুনে আন্দাজ করতে পারল না বিক্রম। বৃদ্ধ হোক বা মধ্যবয়সী, তাতে আর কি যায় আসে, অন্তত মানুষ তো, এই যথেষ্ট। বিক্রম দরজার কাছে দাঁড়িয়েই প্রত্যুত্তর দিল, আশ্রয়, এই রাতটুকুর জন্য এখানে একটু আশ্রয় চাই। উত্তরটা শোনার পর লোকটার আচরণের কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। সে খাটিয়ায় যেন মরার মতো স্থির হয়ে শুয়ে রইল। ঘরের অস্পষ্ট অন্ধকারে লোকটার মুখটা অবধি বোঝার উপায় নেই। লোকটা পুনরায় সেই একই কণ্ঠস্বরে বলে উঠল, আপনি তো দেখছি রেল পুলিশ, ভীষণ ভয় পেয়েছেন বলে মনে হচ্ছে। পুলিশের আবার ভয়? আসলে বাইরে বাইরে একটা। কথাগুলো বলতে গিয়েও যেন আতঙ্কে তার গলার স্বর আটকে গেল। লোকটা বলল, বুঝছি, আর ভয় নাই, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনার ডান দিকে দেউন বসা জায়গা করা আছে, বসুন এনে। কথাগুলো শুনে এবার বিক্রমের ভয় খানিকটা কেটে গেল। সে এগিয়ে গিয়ে দেখল ইটের উপর প্লাস্টিক পেতে বসার ব্যবস্থা করা আছে। সে বসে পড়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ।
সকাল হলেই আমি চলে যাব। সে না যাবেন, কিন্তু আপনার সঙ্গে এমন কি হলো যে আপনার মার্শাল ইয়ার্ডের অফিস ঘরে না গিয়ে এখানে ছুটে এলেন? বিক্রম খানিকটা ধাতস্থ হওয়ার পর বলল, বলছি বলছি আমার নাম বিক্রম মজুমদার। আমার বাড়ি হাওড়ায়। দিন 15 আগে আমি এখানে পোস্টিং হয়ে এসেছি। ওদিকের ওই রেল কোয়ার্টারে থাকি। আপনি তো এখানেই থাকেন, তাই আশা করি জানেন নিশ্চয়ই এই কুলিয়ারি অঞ্চলে কয়লা মাফিয়াদের দৌরাত্ম্য কেমন। হ্যাঁ, কত চুরি হয় তার হিসাবও নেই। এখানে আসার আগে শুনেছিলাম ওই আশেপাশের খনি থেকে কয়লা তোলার পরে ছোট ছোট ট্রলিতে ন্যারো গেজ লাইন ধরে এসে মেন লাইনে মালগাড়িতে এনে তোলা হয়। তারপর মালগাড়ি সেগুলো বহন করে এনে ওই মার্শাল ইয়ার্ডে অপেক্ষা করে, আর সেখান থেকেই টনকে টন কয়লা মালগাড়িতে করে চলে যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে। আর আর চুরিটা বেশি হয় ওই ন্যারো গেজ লাইনে। এই তো এই দিন 7 হলো এখানে নাইট ডিউটিতে আছি। আমার সঙ্গে আরও 5 জন পুলিশ কর্মী আছেন। আজ মাঝরাতের কিছু সময় আগেই আমাদের মার্শাল ইয়ার্ডের অফিস ঘরে আমরা 6 জন পুলিশ কর্মী ডিউটি দিচ্ছিলাম। সে সময় অফিস ঘরে একটা লোক হুড়মুড়িয়ে এসে ঢোকে। রোগাটে ছিপছিপে তার চেহারা, তেল চিটচিটে মিশকালো গায়ের রং, এক মাথা উস্কো খুস্কো ঝাঁকড়া চুল, মুখ ভর্তি বহুদিনের না কামানো দাড়ি গোঁফ। পরনে ছিল কেবল একটা হদ্দছাড়া লুঙ্গি মাত্র। চেহারাটা কেমন যেন ভয়ানক তার। লোকটা কয়লা খনির কোনো মজুর ছিল বোধহয়। এমন মানুষজন অবশ্য এই অঞ্চলে হামেশাই আমার চোখে পড়েছে। অজানা কোনো একটা কিছুর প্রবল ভয়, আতঙ্কে লোকটার চোখের মণি দুটো কোটর থেকে যেন তখন ঠিকরে বেরিয়ে আসতে চাইছিল। সে অফিস ঘরে ঢুকে আসতেই আচমকাই একটা অদ্ভুত মরা পচা গন্ধ নাকে এসে লাগলো। আমরা নাকে রুমাল চাপা দিলাম। সুনীল মুর্মু, আমাদের এক পুলিশ কর্মী, এগিয়ে গিয়ে তাকে ভৎসনা স্বরে বলল, উফ, গায়ে কি বিটকেল গন্ধ রে বাবা, নাক জ্বলে গেল। এই এই তুই কে রে? বলা নেই কওয়া নেই অফিস ঘরে ঢুকে এসেছিস। তোর তো সাহস মন্দ নয় দেখছি। বেরিয়ে যা বলছি, এক্ষুনি বেরিয়ে যা। শাসানি শুনে লোকটা হাঁপাতে হাঁপাতে ভয়ার্ত চেহারায় কাকুতি মিনতি করে নিজের পিছন দিকে আঙুলের ইশারায় দেখিয়ে বলল, স্যার স্যার স্যার, আমায় তাড়াই দিবেন না স্যার, বাঁচান স্যার, আমারে বাঁচান, আমারে মাইরা ফেলবে, ওই আইতাছে স্যার, আমারে বাঁচান, আমারে বাঁচান। বাঁচাবো মানে? তোকে কে মারতে আসছে? এরপর লোকটা হঠাৎ অফিস ঘরের মেঝেতেই হাঁটু মুড়িয়ে থপ করে বসে পড়ে হাত জোড় করে সেই একই কথা বলে চলল, মাইরবে স্যার, মাইরবে, ও আইছে, এক্ষুনি এখানে চলে আসবে, বাঁচান বাঁচান স্যার, বাঁচান স্যার। লোকটা মাঝে মধ্যে আঙুলের ইশারায় বারবার দরজার বাইরে কাউকে যেন নির্দেশ করতে চাইছিল। আমাদের অফিস ঘরের বাইরেটা টিনের ছাদের দিকে লোহার শিক থেকে একটা ওই নিয়ন বাতি সর্বক্ষণ জ্বলে। দিনের বেলাতেও জায়গাটা ঘুটঘুটে অন্ধকার থাকে বলে তাই কখনোই নেবানো হয় না। তার সাদা ঘোলাটে আলোয় বাইরে স্পষ্ট কাউকেই দেখতে পেলাম না জানেন। আমি তো নাকে রুমাল চাপা দিয়ে একটা জলের বোতল হাতে দিয়ে এগিয়ে গিয়ে লোকটাকে দিয়ে বললাম, নাও আমাকে জল খাও, তারপর বলো তো কি হয়েছে। কে তোমায় মারবে? বাইরে কে আছে? লোকটা তার কাঁপা কাঁপা হাতে জলের বোতল খুলে ঢকঢক করে বোতলের জল খেতে শুরু করলো। কিছুটা গলায় গেল তো জলের কিছু অংশ লোকটা দাঁড়িয়ে হাড় ঝিরঝিরে বুকের ওপর দিয়ে পড়ে ভিজিয়ে দিল তার পরনের কাপড়। জল খাওয়া শেষ হতেই লোকটা হাতের চেটো দিয়ে মুখ মুছে খানিকটা যেন স্বস্তি পেল। তবে তার চোখে মুখের সেই আতঙ্কের ভাবভঙ্গিটা কোনো পরিবর্তন হলো না জানেন। দেখেই বুঝতে পারলাম এখনও তার আতঙ্কের রেশ কাটেনি। আমি পুনরায় তাকে জিজ্ঞাসা করলাম, কি এবার তো বলো কি হয়েছে? লোকটা ভয়ার্ত কাঁপা কাঁপা স্বরে বলল, ওই লাইনের ধারে একজনের মইরে পইরে থাকতে দেখি স্যার, দেখাই বুঝছি সে ট্রেনে কাটা পড়েছে, মাথাটা নাই। কথাটা শুনেই আমরা চমকে গেলাম।
সে বলে কি? ঠিক কোথায় পড়ে আছে বলো তো? লোকটা পুনরায় দরজার বাইরে আঙুলের ইশারায় দেখিয়ে বলল, ও দিককার বস্তির ধারে 3 নম্বর মেন লাইনে গলা কাটা মরাডারে পয়ডা থাকতে দেখছি স্যার। কিন্তু মরাটা লোকটার সম্পূর্ণ কথাটা শোনার আগেই আমরা সবাই লাশ উদ্ধার করতে যাব বলে প্রস্তুতি নিচ্ছিলাম। জানেন, সেই সময় আচমকাই লোকটা তার পরনের লুঙ্গির কোমরের ভাঁজ থেকে একটা চকচকে সোনার আংটি বের করে নিয়ে এলো। বলল, এই দেখেন স্যার, এই মডেন মরাডার কাছে এইটা পড়েছিল। হাতে নিয়ে দেখলাম সাদাটে অনুজ্জ্বল একখণ্ড ছোট পাথর। সেটা একে একে সবাই মিলে ভালো করে দেখতে গিয়েই সুনীল আঁতকে বলে উঠল, এটা তো হিরে। কথাটা শোনা মাত্রই আমরা সকলেই বেশ চমকে উঠেছিলাম। হ্যাঁ, কয়লার মধ্যে হিরে পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। খনি থেকে অনেক সময় 2-4টে এরকম হীরকখণ্ড বেরিয়েই আসে, তবে তাকে কাটিং এবং পালিশ করবার পরে ব্যবহারের যোগ্য করে তোলা হয়। জীবনে এই প্রথমবার সেই পাথর দেখে বড়ই আশ্চর্য হয়ে গেলাম। আমার আরও এক সহকর্মী ওই সুপ্রদীপ বলে উঠল, ও বেটা নির্ঘাত খনি থেকে পেয়ে নিজের কাছে লুকিয়ে পালাতে গিয়ে রেলে কাটা পড়েছে। কিন্তু তোকে কে মারতে আসছে আর কেনই বা আসছে তা আমাদের কাছে ঠিক পরিষ্কার হলো না। ব্যাপার কি খুলে বল দেখি এবার। আমি আমি এখানকার কয়লা খনির একজন মজুর স্যার। বাঁকুড়ায় আমার বাড়ি, সেখানে আমার বউ আছে। কাজের জন্য এখানে ওই দিককার বস্তিতে থাকি। হাই সন্ধ্যাকালে নিজের কাম সাইরা তখন সবে মাত্র ঘরে ফিরছিলাম, অমনি একজনের চিৎকার শুই না ঘর থেকে বাড়াইয়া আসলাম। দেখলাম মালগাড়ি চলে গেল। দূর থেকে দেখা মনে হইল লাইনের উপর কেউ যেন একজন পয়রা রয়েছে। সুইটা গিয়ে দেখতে পেলাম তো দেখি একজনের গলা কাটা মরা লাইনের উপর সত্যি পয়রা রয়েছে। তার মুন্ডুটা একেবারে আমার পায়ে আইসা টেকল। আপনাকে খবর দিমু বইলা এগুতে গিয়া দেখি এই পাথরটার কাছেই পয়রা রইছে। সেটারে কুড়ায় হাতে নেয়া মাত্র স্যার। কথাটা বলেই না লোকটা পুনরায় কেমন যেন আঁতকে উঠল, বুঝলেন? আমি বললাম, ভয় পেও না, বলো তুমি তখন কি দেখেছিলে? তারপর সাথেই দেখলাম মরাডার রক্ত মাখা কাটা মুন্ডুটা আমার দিকে তাকায় খিলখিল কইরা হাসা উঠল। আর লাইনের উপর ভইরা থাকা তার ধরটা হঠাৎ করে দাঁড়ায় বলল, আমি 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 ভয়ের ছুটে সেইখান থেকে পালায় আপনাকে কাছে সুইটে আসলাম স্যার। আমারে বাঁচান স্যার, আমারে বাঁচান। এবার আমি আর নিজেকে আটকাতে পারলাম না। লোকটার কথাগুলো শুনে আমি হেসেই ফেললাম। মরা আবার উঠে দাঁড়িয়ে পড়েছে, তা আবার তোমাকে মারতে? এটা তো বিশ্বাস হলো না ভাই। এই, তুমি মিথ্যা বলছো কেন? আমার আপনি বিশ্বাস করেন স্যার, আমি মিশা কথা কইছি না। চাইলে আপনারা বাইরে গিয়া দেখতে পারেন। সে এইদিকে আইতাছে স্যার। লোকটার এমন অদ্ভুত কথা শুনে সুনীল আর সুপ্রদীপ দুজন অফিস ঘরের বাইরে চলে গেল। খানিক বাদেই ওরা ফিরে এলো। সুপ্রদীপ বলল, বেটা মিথ্যে কথা বলছে, বাইরে কেউ নেই, পুরো চত্বর ফাঁকা। মরা উঠে পড়েছে, তাও মাথায় নাই বলছে। বেটা মিথ্যুক কোথাকার। ওর এত কথা শুনে কোনো লাভ নেই। চল বেটা লকাপে চল। দুঘা দিলেই তখন সব সত্যি কথা স্বীকার করবি। তুই এখানে কয়লা চুরি করতে এসেছিলিস নাকি, সেটা আগে বল। এতক্ষণ এক নাগারে কথাগুলো বলে খানিক থামল বিক্রম। খাটিয়ায় শুয়ে থাকা লোকটা তার কথাগুলো শুনছে কিনা তা আদৌ সে ঠিক বুঝতে পারছে না। এখনো তার কোনো হেলদোল নেই। আচমকাই লোকটা বলল, তারপর বলুন কি হলো? হ্যাঁ, বলছি। সুনীল এগিয়ে গিয়ে লোকটার ঘাড়ে ধরে টানতে যেতেই আচমকা সে কয়েক পা পিছনে সরে এলো।
ওর চোখে মুখের ভাবগতিক দেখে বুঝতে পারলাম সুনীল প্রচণ্ড ভয় পেয়ে গেছে। আতঙ্ক মাখা অপলক দৃষ্টিতে লোকটার দিকে সে কেবল অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে। হঠাৎই ওর মুখ থেকে অনবরত একটা গোঁ গোঁ শব্দ বেরিয়ে আসতে লাগলো, আর তার সাথে সাথে থরথর করে উঠল তার শরীর। ব্যাপারটা দেখে আমরা বেশ হতবাক হয়ে গেলাম জানেন। আমরা বাকিরা তড়িঘড়ি ওর দিকে ছুটে গেলাম, ওর চোখে মুখে জল ছিটিয়ে দিলাম, কিন্তু ও আর স্বাভাবিক হলো না। সুপ্রদীপ বলল, আচমকাই ওর কি হলো বলতো? ওর অবস্থা দেখে তো আমার ঠিক ভালো লাগছে না রে। কি করা যায় এখন? সুপ্রদীপ বলছি, এই সময় ওর মেডিকেল ট্রিটমেন্ট দরকার। তুই তাড়াতাড়ি হাসপাতালের ইমার্জেন্সিতে একটা ফোন করে দিত। কুইক, আমি লোকটাকে দেখছি। সুপ্রদীপ রেল হাসপাতালের ইমার্জেন্সিতে ফোন করতে ব্যস্ত হয়ে পড়ল। এদিকে আমি সেই লোকটার কাছে এগিয়ে গিয়ে বললাম, এই যে তুমি আমার প্রশ্নের ঠিক ঠিক জবাব দাও তো, বলো তুমি কে? তোমাকে ধরতেই ওর এমন অবস্থা হলো কেন? লোকটা ভ্রুক্ষেপহীন চোখে আমার দিকে তাকিয়ে থেকে বলল, সবই তো কইলাম স্যার, আর আমারে ধরতে গিয়া তার কি হইল সে কমু কেমন কইরা। এই তুমি আবার কালো জাদু টাদু করো নাকি? শুনেছি এখানকার অনেকেই এমন ধরনের কিছু করতে পারে, সত্যি কথা বলো। কে যে কোন স্যার, ওইসব কালো জাদু কি জিনিস তাই জানি না, আর এখানে ও জিনিস কারা করে তাও কইতে পারি নে। বেশ, এখন তাহলে তুমি লাইনে পড়ে থাকা সেই লাশটাকে আমাদের দেখাতে নিয়ে চলো, তাহলেই তোমার কথায় বিশ্বাস করবো, বুঝেছ? কিন্তু ভয় নেই, তোমার সাথে এখন আমরা আছি, তাই নিশ্চিন্ত থাকতে পারো। আমার কথাটা শেষ হতেই লোকটা দিব্যি তড়িঘড়ি উঠে পড়লো, বুঝলেন? হাতের চেটো দিয়ে নিজের চোখের জল মুছে নিয়ে জড়ানো গলায় বলল, আপনারা যখন আসেন তখন আমার আর ভয় কিসের? আসুন স্যার, দেখাই, আসেন আসেন। খেয়াল করলাম লোকটার যেন এতক্ষণের সমস্ত ভয় কেটে গেছে। সে সময় মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন জেগে উঠল আমার। লোকটার মতলবটা কি? লোকটা পাগল নয় তো? আড়ালে কোনো রকমের চক্রান্ত করে আমাদের কিছু একটার মধ্যে ফাঁসাতে চাইছে না তো? সত্যি কথা বলতে লোকটার আচার আচরণ আমি না তখন ঠিক আন্দাজ করতে পারছিলাম না। এই অঞ্চলটা খুব একটা ভালো তো নয়, কয়লা মাফিয়াদের রাজত্ব এখানে সর্বত্র। তবুও হাল ছেড়ে দিলে তো আর চলবে না, ব্যাপারটা আমাকে দেখতে যেতেই হবে। তাই আমরা জনাতিনেক পুলিশকর্মী লোকটার পিছু নেব বলে স্থির করলাম। তার আগে অসুস্থ সুনীলকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করা হলো। ওর সঙ্গে আমাদের দুই পুলিশকর্মী সৌরদীপ্ত আর বিজয় ছিল। আমি বাকি দুজন সহকর্মীকে নিয়ে টর্চ হাতে বেরিয়ে পড়লাম। দেখলাম বাইরে ঘুটঘুটে অন্ধকারে একটা পুরনো মালগাড়ির বগির সামনে লোকটা দিব্যি আমাদের অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। বলছি, কার্সের চত্বরে আপনি আগে কখনো গিয়েছিলেন কিনা জানি না, আর যদি গিয়ে থাকেন তাহলে জানেন নিশ্চয়ই যে সেখানে নিয়ন বাতির ব্যবস্থা থাকলেও তার উজ্জ্বলতার প্রভাব খুবই ক্ষীণ। কয়লার গোডাউন বলে দিনের বেলাতে সমস্ত কিছু যেমন কয়লার ধুলোকালিতে কালো হয়ে মিশে থাকে, তার দ্বিগুণ কালো থাকে রাতের অন্ধকারে। তাছাড়া সামনের পথঘাট থেকে আশেপাশের অফিস ঘর সমস্ত কিছুই ঘন কালো কালি দিয়ে যেন একেবারে আষ্টে পৃষ্ঠে মাখানো, তার উপর বাইরে এমন কুয়াশা। আমাদের আসতে দেখে লোকটাও মেন লাইন ধরে সামনে সামনে চলেছে। আমরা তিনজন তার পিছনে টর্চের আলো ফেলে চলেছি। চলতে চলতে মাঝে মধ্যে লোকটা যেন অন্ধকারে মিশে যাচ্ছিল। তার গায়ের গড়ন এমনই যে সে আমাদের থেকে হাত দশেক দূরে থাকলেও তাকে যেন দেখতেই পারছিলাম না। অদ্ভুত ব্যাপার হলো, আমাদের টর্চের আলোটা যেন লোকটাকে ভেদ করে সামনে থাকা রেল লাইনে গিয়ে পড়ছিল। বুঝলেন, সেই দৃশ্য লক্ষ্য করে ইতিমধ্যেই আমার বাকি সঙ্গী সাথীদের বুঝতে আর অসুবিধা হয়নি যে আমরা কার পিছনে চলেছি। টের পেলাম ওদের চলার গতিও ধীরে ধীরে ক্ষীণ হয়ে এসেছে। আমার এক সঙ্গী উৎপল পিছন থেকে আমার হাত টেনে ফিসফিস করে বলল, লক্ষণ ভালো নয়, ফিরে চলো, ওটা কোনো মানুষ নয়। আমি ওকে আশ্বাস দিয়ে একই স্বরে বললাম, বুঝতে পারছি, তবুও দেখি না কি হয়। লোকটা কি দেখাতে চায় বা করতে চায় সেটা তো জানা প্রয়োজন নাকি? আমাদের সঙ্গে আগ্নেয়াস্ত্র আছে যখন,
তখন আর ভয় কিসের? আত্মাকে কি আগ্নেয়াস্ত্র দিয়ে মারা যায়? বলছি এক্ষুনি ফিরে চলো। তুমি নতুন এসেছো, তাই ব্যাপারটা ঠিক বুঝতে পারছো না। আর এগিয়েও না, ফিরে চলো, ফিরে চলো। কিন্তু আমিও আপনার মতো ওই কথাটাই তাকে জবাব দিলাম, পুলিশের আবার ভয় কিসের? আর এক প্রকার সেই কথার ক্ষমতায় ভর করেই লোকটার পিছনে আমি হেঁটে চলেছিলাম। একটা সময় লোকটা যে কোথায় হারিয়ে গেল তা আর দেখতে পেলাম না। পিছনে ফিরে চেয়ে দেখলাম আমার সঙ্গী সাথীরাও কেউ কোথাও নেই, তারাও অদৃশ্য হয়ে গেছে। আমায় ফেলে কখন যে তারা পালিয়ে গিয়েছিল তা আমি টেরও পাইনি। আমি কেবল একলা সেই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দু লাইনের মাঝ বরাবর এসে তখন দাঁড়িয়েছিলাম। সেই সময়ে বেশ ভয় পেয়ে গেলাম আমি। আমার মনের সমস্ত সাহস এক লহমায় উবে গেল জানেন। তবে তখনও আমি হাল ছেড়ে দেবার পাত্রটি আমি নই। কাঁপা কাঁপা হাতে আমার 4 ব্যাটারির টর্চের আলো ফেলে এদিক ওদিক খানিকক্ষণ দেখে নিলাম। লাইনের ধারে পরপর দাঁড়িয়ে থাকা সিগন্যাল পোস্টগুলোর লাল আলো ছাড়া ঘন কুয়াশায় আর তেমন কিছুই স্পষ্ট বুঝতে পারছিলাম না। তবে দূরে আশেপাশে রেল কলোনির 2-1টা বাড়ির সামনে আলো মাঝে মধ্যে অবশ্য চোখে পড়ছিল। তাতেই সামান্য সাহস আমার ফিরে এসেছিল। মনে মনে ভাবলাম আরও একটুখানি সামনে গিয়ে দেখব কিনা, কারণ আন্দাজ মাইল খানেক হেঁটে আসার পরেও কিন্তু লাইনের উপর কোনো লাশ আমার তখনও চোখে পড়েনি। তবে লোকটার কথা অনুযায়ী আন্দাজে বুঝতে পেরেছিলাম যে লোকটা হয়তো মেন লাইনের কথা বলছিল, সেখানেই হয়তো কেউ কাটা পড়েছে। আপনি তো জানেন বোধহয় সেখানে আকছার এমন হয়েই থাকে। কথাটা ভাবতেই পিছনে ফিরে গিয়ে দুপা মাত্র এগিয়েছি। আচমকাই আমার পিছন থেকে অত্যন্ত ফ্যাসফ্যাসে কণ্ঠে সেই লোকটা আমার যেন একেবারে কানের কাছে ঘেঁষে এসে বলল, আরে জান কই স্যার, মরাটা তো আপনার পায়ের ধারেই পয়সা আছে। দেন দেন, ভালো কইরা ছাইয়া দেন। দেন দেন দেন, এগো দেন, এগো দেখেন, ও এগো দেন, এগো দেন না স্যার, এগো দেখেন, এগো দেখেন, এগো দেখেন, দেন না স্যার, দেন। কথাটা কানে যেতেই শরীরের সমস্ত রক্ত যেন মুহূর্তের মধ্যে জমে হিম হয়ে গেল। একটা ঠান্ডা বাতাস যেন আমায় আঁকড়ে ধরল। সেই মুহূর্তে নড়াচড়ার শক্তিটাও যেন আমার শরীর থেকে কেউ যেন এক নিমিষে শুষে নিয়েছে বলে মনে হলো। পাথরের মূর্তির মতো সেখানে দাঁড়িয়ে আমি তখন থরথর করে কাঁপছি। আমার কণ্ঠনালী ক্রমশ যেন শুকিয়ে আড়ষ্ট হয়ে আসছিল। অনুভব করতে পারছিলাম কেউ একটা যেন আমার পিছনেই দাঁড়িয়ে আছে। লোকটার শরীর থেকে বেরিয়ে আসা সেই মরা পচা দুর্গন্ধটা আবার আমার নাকে এসে লাগলো। মুহূর্তের জন্য শরীরটা একেবারে গুলিয়ে উঠল। বেশ বুঝতে পারছিলাম পিছনে ফিরলেই আমি লোকটাকে নিশ্চিত দেখতে পাবো। সেই মুহূর্তে হঠাৎই পুনরায় তার সেই একই ফ্যাসফ্যাসে কণ্ঠস্বর কানে ভেসে এলো, আপনার পায়ের কাছে দেন, কইলাম না স্যার। তার সেই ভয়ানক হাসির শব্দে আমার বুকের ভিতর থেকে যেন হৃৎপিণ্ডটা সেই মুহূর্তে গলা থেকে বেরিয়ে আসতে উদ্যত হলো। জ্বলন্ত টর্চটা হাত ফসকে পড়ে গেল লাইনের উপর। খানিক সময় সেটা জ্বলেছিল, তবে টর্চটা নিভে যাওয়ার আগের কয়েক মুহূর্তে আমার চোখের সামনে যে দৃশ্য দেখলাম তা ভাবলে এখনো আমার সমস্ত শরীর কেঁপে উঠছে। সে কি ভয়ঙ্কর দৃশ্য! খাটিয়ায় শুয়ে থাকা লোকটা বলল, কি দেখলেন? সেই গলা কাটা মরাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখলাম। আমার একেবারে পায়ের কাছেই পড়ে আছে একটা মানুষের রক্তাক্ত কাটা মাথা। তার মুন্ডহীন ধরটা পড়ে আছে রেল লাইনের পাশে পাথরের উপরে। কাটা পড়া গলার কাছের মাংসটা ফুঁড়ে ফিনকি দিয়ে তখনও বেরিয়ে আসছে টাটকা তাজা রক্তের ধারা। রক্তশূন্য ফ্যাকাশে মুখের চোখের কোটর থেকে মণি দুটো ঠিকরে বেরিয়ে আসছে। আমার দিকে তাকিয়ে যেন খিলখিল করে হেসে উঠল সে। কি ভয়ানক দৃশ্য! সেই মরা মানুষটার মুখটাকে আমার এক মুহূর্ত চিনতে ভুল হলো না। কিছুক্ষণ আগেই এই মানুষটি আমাদের কারসেটের অফিস ঘরে ছুটে গিয়েছিল আমাদের কাছে, আমাদের লাশ দেখাতে ডেকে নিয়ে গিয়েছিল সেখানে। ইনি সেই একই ব্যক্তি। আর সে কিনা
এখনো ভাবতে পারছি না। না 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 না, এ কি করে সম্ভব? তারপরেই তো ভয়ে দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে ছুটতে এই আপনার এখানে এসে পড়েছি। কথাগুলো বলতে বলতে বিক্রম থেমে গেল। হেঁট হয়ে বসে সমস্তটাকে ভুলে যাবার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো। লোকটা বলল, আপনি কি জল খাইবেন স্যার? হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। মাথা তুলে দেখল লোকটা কম্বল মুড়ি দেয়া অবস্থায় ধীরে ধীরে উঠে বসল। তারপর খাটিয়া থেকে নেমে খাটিয়ার পাশে রাখা একটা বালতি থেকে এক গ্লাস জল তুলে নিয়ে এগিয়ে এলো। এই নেন স্যার জল। বিক্রম হাত বাড়িয়ে দিতে গিয়েই তীব্র স্বরে আর্তনাদ করে উঠে মাটিতে পড়ে গেল। চোখ বন্ধ হওয়ার আগে সে দেখল যার ভয়ে সে পালিয়ে এসেছিল, যে ঘরে এসে সে আশ্রয় নিয়েছিল, খাটিয়ায় শুয়ে থাকা যে লোকটাকে সে তার ঘটনাটার কথাগুলো শোনাচ্ছিল, সেই একই লোক এখন তার জন্য জল নিয়ে এসেছে। অস্পষ্ট হলেও সে মুন্ডুহীন দেহটা আর তার বাঁ হাতে ধরে থাকা রক্তাক্ত মাথাটাকে চিনতে এক ফোঁটাও তখন ভুল করেনি। ডার্ক টেলস বাই 9F10-এ আপনারা শুনছিলেন লেখক তন্ময় মুখার্জির স্কন্ধকাটা। পোয়াতি মেয়ে ছেলে বাচ্চা বেরোতে গিয়ে মরে গেলি পর প্রেত হইয়ে রাত বিরেতে জলার ধারে বনে বাদারে, কখন আবার এ গাঁয়ের বাসার দৌড়ে দৌড়ে নিজের বাচ্চারে ফেরত চাইয়া কাইন্দা বেড়ায়। কখনো আবার কম বয়সী মেয়ে ছেলে গলায় দড়ি দিয়ে বা জলে ডুবে মরে গেলে পর যে প্রেত হয় তারে কয় নিশিকান্দা। পুরুষ মানুষ দেখলে পরে তার জীব কেমন লক লক করে, ছলে বলে ডাইক কেনে গিয়ে তারে মাইরে থয়ে। কথাগুলো একটানা বলেই বৃদ্ধ শঙ্কর বিশ্বাস মশাই বার কত কেশে গলা খাঁকারি দিয়ে তারপর খানিকটা স্বাভাবিক হতেই বললেন, সেনা মাইনসের কণ্ঠস্বর নকল করতে তার একেবারে সিদ্ধ হস্ত, বুঝলে ডাক্তার? তাই কই সাবধান, ঝড় বাদলার দিন রাত বেরেতে কখন কারে ডাইকে নিয়ে যায় তার তো ঠিক নাই। আপনিও একটু সাবধানে থাকেন। সন্ধ্যাকালে বা মাঝরাত্রে কেউ ডাইকলে সাড়া কিন্তু দেবেন না, কাইন্দে মরে গেলেও পরেও নয়। একরাশ বলিরেখাযুক্ত মুখে আতঙ্কের একটা স্পষ্ট ছাপ তীব্রভাবে ফুটে উঠতে দেখল ডাক্তার অজয় রায়। এদের কাছ থেকে যত শুনছে তত যেন বুঝতে পারছে সেই আদিকালের চিন্তাধারাতেই পড়ে আছে এখানকার মানুষজন। অন্ধবিশ্বাস আর অদ্ভুত অদ্ভুত সব নিয়ম নীতির কুসংস্কার থেকে এরা আজও বেরিয়ে আসতে পারেনি। এই বিংশ শতকেও এখনও টিকে আছে সেই প্রাচীন ধারা। গাঁয়ের মানুষের কাছে সে নতুন ডাক্তার নামেই পরিচিত। মাসখানেক আগে সে বদলি হয়ে এই নন্দীপুর গাঁয়ের স্বাস্থ্যকেন্দ্রে এসেছে। চারিদিকে সবুজ গাছপালার সমারোহ, লাল মাটির কাঁচা রাস্তা আর প্রায় গোটা 50 ঘরবাড়ি নিয়ে গঠিত এই নন্দীপুর গাঁ। কয়েক ঘর চাষি, কুমোর কামার, ধোপা, নাপিত আর জেলেদের বসবাস এখানে। এখানকার সাধারণ মানুষদের মধ্যে শহুরে আধুনিকতার ছাপ ছিটে ফোটাও নেই, তবে তারা ভীষণ সরল সাধাসিধে প্রকৃতির। গায়ের অদূরেই একটা মস্ত বড় বটতলার কাছেই বাঁশ আর চতুর্দিকে দরমার বেড়া দিয়ে ঘেরা 8 চালার ঘরটাই মূলত এখানকার স্বাস্থ্য ভবন। আর তাতে মাত্র 2টো ঘর, একটা রুগী দেখা আর অন্যটায় ডাক্তারের থাকার জায়গা। তবে রান্নাবান্না আর বাকি সবের জন্য একটা মাটির বাড়ি 8 চালাটা মানে এই স্বাস্থ্য কেন্দ্রটির পিছন দিকেই আছে।
4 বেলা রান্নার জন্য মাইনে করা একটা লোক রাখা আছে। হরিহর সামন্ত তার নাম। বৃদ্ধ শঙ্কর বিশ্বাস প্রায় প্রতিদিনই সন্ধেবেলা হলে ডাক্তারের কাছে গল্প করতে আসেন। কাছেই তার বাড়ি। সময়টা ঘোর বর্ষাকাল। চারিদিকে একেবারে জলে থই থই। ঘরের বাইরে পা দেওয়ার মতো পরিস্থিতি এখন আর নেই। হরিহর ডাক্তারের জন্য রাতের রান্নার কাজটি করতে ব্যস্ত পিছনের সেই মাটির ঘরটিতে। মূলত তার স্ত্রী মালতী রান্নাটা করে। বাজারঘাটের দায়িত্বটি পালন করে হরিহর। এতে ওদের দুজনার দুবেলা খাবারও জুটে যায়, সাথে থাকা এবং সরকারি মাইনে তো আছেই। মধ্যবয়সী হরিহর ডাক্তারের বিভিন্ন কাজে সাহায্যও করে। আপনি কি করে জানলেন? দেখেছেন? অজয় ডাক্তার প্রশ্নটা করতেই বাইরে আকাশ ফেটে যেন করকরে শব্দে প্রচণ্ড জোরে একটা বাজ পড়ল। সন্ধ্যের অন্ধকার আকাশটা ক্ষণিকের জন্য আলোকিত হয়ে উঠে পুনরায় অন্ধকারে ডুবে গেল। টিনের চালের উপর ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তীব্র হাওয়ায় বেড়ার দেয়ালগুলো ঠক ঠক করে নড়ে উঠছে। প্রশ্নটা শুনে বৃদ্ধ আতঙ্কিত হয়ে বললেন, দেখি নাই, তবে নিজের দৌড়ে বার কতক তাও কান্নাকাটির শব্দ শুনেছি। এই গাঁয়ের অনেকে কয় তারা নাকি দেখেছে। একেবারে মাইনসের মতো নাকি, মুখ বোঝা যায় না, কেবল বড় বড় দুইখান জল জলে চোখ বোঝা যায়। সাদা কাপড় পরে বাতাসে ভাইসে চলাফেরা করে। অবাস্তব এবং অলৌকিক হলেও কথাগুলো শুনতে মন্দ লাগে না ডাক্তারের। হাজার হোক, এমন একটা পাণ্ডব বর্জিত গণ্ড গ্রামে এসে তার সময় কাটানোর মতো রসদ এই বৃদ্ধ মানুষটি কদিন ধরে বেশ ভালোই জোগাচ্ছেন। শহরের শব্দ দূষণ, ধুলোকালির হাওয়া বাতাস থেকে দূরে সরে এসে জীবনটাকে যেন নতুন করে উপভোগ করতে পারছে। সারাদিনের মধ্যে রুগী বলতে খুব একটা আসে না বললেই চলে। রোগভোগ হলে নিজেরাই নানান ধরনের টোটকার সাহায্যে সারিয়ে ফেলে। যা দু একজন আসে তারা ভালো মন্দ খোঁজ খবর নেয়, নিজস্ব চাষের জমির সবজি বা ফল খেতে দিয়ে চলে যায়। ওই তাদের দলেরই একজন হলেন এই বৃদ্ধ ভদ্রলোক। ডাক্তার তাকে আরও একটুখানি উস্কে দিয়ে বলল, এমন কখনো কি হয়েছে যে রাতে কেউ তাদের কান্নাকাটি শুনে সাড়া দিয়েছে আর ঘরের বাইরে বেরিয়েছে? সে ঘটনা এ গায়ে অনেক ঘটেছে। ঘরের বাইরে পা দিছে, আর ফিরে নাই। বহু মরেছে ডাক্তার, বহু মরেছে, তার কোনো হিসেব নাই। সাবধানের কি আর মার আছে? ওই যারা এ গায়ে যুবক বেথা করে নাই, তাই গো বেশি কইরে টাইনে নে যায়। আপনি বে করেন নাই ডাক্তার? না। কেন? আমি একজন সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার। যেখানে বদলি হচ্ছি তো কাল অন্য জায়গা। বিয়ে করে বউ নিয়ে কি এমন করে পথে পথে ঘুরবো নাকি? তাছাড়া সব জায়গা তো আর তোমাদের এই গ্রামের মতন থাকা খাওয়ার সুবিধাও নেই। তখন কি করব? ধুস, এই ভালো আছি গো কাকা। হ্যাঁ, ঠিক কইছো। তাইলে কই কি খুব সাবধান। এই বছর খানেক আগের কথা, আমাগো গাঁয়ের দুলাল বাগদির বড় মাইয়াটা গলায় দড়িতে ওই দক্ষিণে জলার ধারে ওই যে বড় পাকুড় গাছখান আছে, ওইতে ঝুইলে পড়ছিল। সে কি? কেন, কি হয়েছিল তার? সে রূপে ছিল কুৎসিত, কিন্তু কাজে কমে সে ছিল একেবারে সব বিষয় পটু। কিন্তু বয়স বাড়তি বাড়তি সে বুড়ি ধারি হইয়া গেছিল। কেউ তারে বেশাদি করতে রাজি ছিল না। সেই দুঃখেই সে গলায় দড়ি দিয়েছিল। তারপর ওই অহন সে নিশিকান্দা হইয়া দৈরে দৈরে ঘোরে। তার মতো অমন কত যে আসে তা অবশ্য জানা নাই।
এ গায়ে যে বাড়িতে যুবক আছে তাকে দৌড়ে গিয়ে এসে ডাকে, সারা দিলে পরেই ওই যে কইলাম আর রক্ষে নেই। ও আচ্ছা, বুঝলাম এইবার। তাহলে তাদের হাত থেকে বাঁচার আশা খুবই ক্ষীণ বলছেন। বাঁচতে যদি চান তাহলে এ গায়ে যতগুলা বড় বড় বট অশ্বত্থ গাছ দেখেছেন তাগো তলায় গিয়া খাড়াইলেই চলব। নিশিকান্দা 14 পুরুষেও আপনারে ছুঁইতে পারবে না। কেন? ওসব বহু প্রাচীন গাছ ডাক্তার। আমাগো পূর্বপুরুষেরা তাগো একজন ঠাকুর দেবতার নাম দিয়া পুজো আচ্ছা করত। এখনো সে নিয়ম চলে আসতেছে। আমার বাপে কইতো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে যেথায় করেন বাস, ভূত পেরেত পিশাচের হেতায় সর্বনাশ। সেই সময় হরিহর ছাতা মাথায় ঘরের বাইরে থেকে ডাক দিল, ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু। বৃদ্ধ মুখে আঙুল দিয়ে বড় বড় চোখ করে ইশারায় বলল, চুপ। তারপর কান পেতে বন্ধ দরজার বাইরে ভালো করে ডাকটা চেনার চেষ্টা করল। অজয় ডাক্তার ব্যাপারটা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল। মনে মনে ভাবছিল, কি তাজ্জব ব্যাপার। ও ডাক্তারবাবু, শুইয়ে বললেন নাকি? কে রে, হর নাকি? হ্যাঁ কাকা, দৌড় খুলেন। এইদিকে জলে একেবারে ভিজে গেলুম না। কণ্ঠস্বরটা চিনতে পেরে বৃদ্ধ যেন একটুখানি মনে মনে খানিক আশ্বস্ত হলেন। তারপর অজয় ডাক্তারকে বললেন, হরি হরি বটে, হইলা দাও। দরজা খুলতেই এক রাশ বৃষ্টি হিমেল জোলো দমকা বাতাসের সাথে বৃষ্টির ঝাপটা এসে মুখে চোখে লাগলো অজয় ডাক্তারের। এ গায়ে ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই। বাইরে মিশকালো ঘুটঘুটে অন্ধকার। হরিহর তড়িঘড়ি ঘরে এসে ঢুকতেই দরজা বন্ধ করে দিল সে। ভিজে একেবারে জবজবে হয়ে গিয়েছিল সে। হাতে কাপড়ের পুটলিতে বাঁধা অজয় ডাক্তারের রাতের খাবার। তখন বেশ গভীর রাত। বিছানায় শুয়ে অজয় ডাক্তার। চোখে যেন আজ আর কিছুতেই ঘুম নেই। রাত গভীর হওয়ার সাথে সাথে মনের মধ্যে অদ্ভুত একটা ভয় যেন তার অজান্তেই কখন যেন চেপে বসেছিল, তা সে নিজেও জানে না। রাত 9:30 নাগাদ ঝড় বৃষ্টি খানিকটা ধরে আসতেই বৃদ্ধ শঙ্করবাবু আর হরিহর যে যার বাড়ি ফিরে গেছে। আর তারপর থেকেই রাত যত গড়িয়েছে ভয়ের মাত্রাটাও অধিক থেকে অধিকতর হয়েছে। বৃষ্টিরও পুনরাবৃত্তি ঘটেছে সেই একই রকম ঝমঝমিয়ে। ঘুমহীন চোখে বিছানায় এপাশ ওপাশ করতে করতে কি একটা মনে করে উঠে বসে। তীব্র হাওয়ায় টিনের চাল আর ঘরের দেয়াল ঠক ঠক করে নড়ছে। তীব্র আলোর চমকানির সাথে কড়কড় শব্দে বাজ পড়ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। ঘরের কোনায় জ্বলতে থাকা হ্যারিকেনটা থেকে পলতে পোড়া এক রাশ কালো ধোঁয়া বেরিয়ে আসছে। বিছানা থেকে নেমে একটা ফুঁ দিতেই নিভে গেল সেটা। ঘরের মধ্যে যেন এক রাশ কালো অন্ধকার নেমে এলো পরক্ষণেই। বুকের ভিতর একটা তীব্র কম্পন অনুভব করতে পারল সে। আচমকাই ঘরের বাইরে থেকে অতি নিচু স্বরে একটা মেয়েলি কণ্ঠস্বরে ভেসে এলো কান্নার শব্দ। আর তার পর মুহূর্তেই পঞ্চেন্দ্রিয় সজাগ হয়ে উঠল। কান খাড়া করে কান্নার শব্দটা শুনতে পেল সে। ধীরে ধীরে ঝোড়ো হাওয়ার শব্দকে ছাপিয়ে গিয়ে শব্দটা যেন ধীরে ধীরে কাছে, আরো কাছে এগিয়ে আসতে লাগলো।
মনের ভিতর থেকে কে যেন হঠাৎ বলে উঠল, নিশিকান্দা। কথাটা ভাবতেই যেন শরীরের সমস্ত রক্ত হিম হয়ে গেল। এ যে একেবারেই মিথ্যে নয়। কান্নার শব্দটা শুনতে এক ফোঁটাও ভুল হচ্ছে না। কেউ তাকে মিথ্যে ভয় দেখাতে যে এই বর্ষামুখর ঝড় বৃষ্টির মধ্যে প্রাণ হাতে নিয়ে আসবে, সেটা ভাবাও মনের ধৃষ্টতা বলে মনে করা হবে। এই সময় নিজের সজ্ঞানে সেই কান্নার শব্দ একেবারে স্পষ্ট শুনতে পাচ্ছে। পাথরের মূর্তির মতো অবিচল থেকে চেম্বারে যাওয়ার বন্ধ দরজার দিকে আতঙ্ক মাখানো দৃষ্টিতে চেয়ে রইল সে খানিকক্ষণ। ধীরে ধীরে সেই কান্নার শব্দটা ক্ষীণ হতে হতে বহু দূরে বাতাসে মিলিয়ে গেল। ভয়ের রেশ খানিকটা কেটে যেতেই বিছানায় থাকা বালিশের পাশে হাত বাড়িয়ে দিল। দেশলাই খুঁজে পেয়ে সেটা থেকে একটা কাঠি বার করে জ্বালিয়ে দিল। ইমার্জেন্সি পরিস্থিতির একটা কুপি বাতি খাটের পাশেই রাখা থাকে। সেটাকে ধরিয়ে নিতেই ঘরের সেই দম বন্ধ করা অন্ধকারটা খানিকটা দূর হতেই ধাতস্থ হলো সে। মাটির কুজো থেকে এক গ্লাস জল তুলে নিয়ে এক নিমেষে ঢকঢক করে খেয়ে নিতেই ধরে যেন প্রাণ ফিরে এলো। কুপি নিভিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল সে। তারপর এমন একটা অদ্ভুত ব্যাপার সম্পর্কে চিন্তা করতে করতে কখন যে সে ঘুমিয়ে পড়ল তা সে নিজেও জানে না। তবে সেই সময় মনে হয়েছিল সে যেন এবারের মতো কিছু একটা ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা পেয়ে গেল। আর সেটা যে কি তা সে নিজেও জানে না। ঘটনাটার বাস্তব এবং অবাস্তব দিক চিন্তা করে মন যেন দোলা চলে তখন অস্থির হয়ে উঠেছিল। পরদিন সকালে গ্রামের ভিতর একটা হইচই কান্নাকাটির শব্দ শুনতে পেয়ে তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসে অজয় ডাক্তার। সারা রাত বৃষ্টির ফলে কাঁচা রাস্তায় জল জমে একেবারে বিশ্রী একটা পরিস্থিতি হয়েছে। গাছের ভাঙা শাখা প্রশাখা আর পাতায় ছড়াছড়ি চতুর্দিক। বৃষ্টিটা থেমে গেলেও আকাশের বুকে কালো মেঘের আস্তরণ এখনো তথৈবচ। মেঘলা আবহাওয়া। জল কাঁদা ঠেলে লোকজন বটতলা থেকে গজ পঞ্চাক দূরে একটা জটলায় গিয়ে একে একে গিয়ে ভিড় জমাচ্ছে। হরিহর ছুটতে ছুটতে এসে বলল, ডাক্তারবাবু, গতকাল রাইতে গাঁয়ের বিকাশ মণ্ডলের পোলা বিজয় রে ওই নিশিকান্দায় ডাইকা নিয়ে গেছিল। হ্যাঁ, ওই গাঁয়ের শেষের জলার ধার থেকে তার মরা পাওয়া গেছে। আপনি শিগগিরই চলেন। হরিহরের চোখে মুখে একরাশ অজানা আতঙ্ক এসে জড়ো হয়েছে যেন। সকালে ঘুম থেকে উঠেই গতকাল রাতের ব্যাপারটাকে কাকতালীয় বলে মনে করলেও সেই সময় হরিহরের কথার মধ্যে এমন কিছু একটা ছিল যা কিনা খানিকটা হলে ব্যাপারটাকে বিশ্বাস করতে বাধ্য করালো। কথাটা শোনার পরে অজয় ডাক্তার হরিহরকে সঙ্গে নিয়ে ভিড়ের দিকে এগিয়ে গেল। কিন্তু বিজয়ের মৃতদেহটা জল কাঁদার উপর চিত হয়ে পড়ে থাকতে দেখেই বুকের ভেতরটা কেমন একটা যেন করে উঠল ডাক্তারের। রক্তশূন্য ফ্যাকাশে প্রাণহীন দেহটা যেন হাড়ের উপর চামড়াটুকু লেগে আছে মাত্র, ঠিক যেন প্লেগ রোগীদের মতো। চোখ দুটো কোটর থেকে বাইরে বেরিয়ে এসেছে। শরীরে বিন্দুমাত্র রক্ত নেই বলে দেখেই মনে হলো। ডাক্তারকে দেখেই পরিবেশটা নিস্তব্ধ হয়ে গেল। সকলের মুখেই ভয় আর আতঙ্কের ছাপ। সামান্য হাঁটু গেড়ে বসে বিজয়ের নাড়ি টিপে দেখল। শরীরের এদিক ওদিক খানিক দেখল। বিষাক্ত কিছুর কামড় বা বিষের প্রভাব বলে মনে হলো না। শরীরে কোথাও কাঁটা ছেঁড়াও নেই যে রক্ত বেরিয়ে যাবে। কেবল চোখ দুটো ছিল তার দেখবার মতো। দুটো চোখের কোটরের
সর্বত্র যেন ভূষা কালি লেপে দিয়েছে। এমন অদ্ভুত ব্যাপার আজ অবধি কখনো দেখেনি সে। ও মরা দেখে আর কি করবেন ডাক্তার, এ জিনিস চলবে, দোষ দিবেন কারে? ওই নিয়তি ঘনাইলে তো মরবে নিশ্চিত। এ বৎসর আমাগো বিজয়ের দিয়া শুরু হইল, 3 জনা না মরলি ও মাগি শান্তি পাবে না। আইজ না হয় কাইল আরো 2 জনা মরবই নিশ্চিত। আপনিও সাবধানে থাকবেন ডাক্তার মশাই। এর যেন আর কোনো উত্তর খুঁজে পেল না অজয় ডাক্তার। হরিহরকে সঙ্গে নিয়ে নিজের স্বাস্থ্য কেন্দ্রে ফিরে গেল। গতকাল রাতে যে ভয়ঙ্কর অভিজ্ঞতা তার হয়েছে তা কাউকে বলতে সে আর পারল না। ডাক্তার বলে কথা, এসব কথা শুনলে শেষে তাদের দলেই ভিড়তে হবে তাকে। এখন কেবল রাতটুকু সাবধানতা অবলম্বন করা ছাড়া আর কোনো উপায় নেই। সেই কথা ভেবেই দিনটা কেটে গেল। সন্ধে নামতেই বৃষ্টি মাথায় নিয়ে বৃদ্ধ শঙ্কর বিশ্বাস বাবু এলেন। চা আর মুড়ি সহযোগে এটা সেটা নিয়ে নানান গল্প করে গেলেন। কিন্তু আজ যেন তার কোনো কথায় আর ঠিকমতো মন বসল না। অদ্ভুত অদ্ভুত সব চিন্তা আর রাতে একলা এখানেই থাকতে হবে ভেবে ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল সে। ভয়ের উপরি পাওনা হিসেবে আজও বৃদ্ধের সাবধান বাণী যেন আতঙ্কের ঘোরের মধ্যে ডুবিয়ে দিল তাকে। রাত বাড়তেই সময় মতো হরিহর খাবার নিয়ে এলো। শঙ্করবাবু চলে যেতেই শেষকালে তিনি হরিহরকে মনের সমস্ত ব্যাপারটা খুলে বললেন। হরিহর আশ্বাস দিয়ে বলল, সে নিয়ে আপনি চিন্তা করবেন না ডাক্তারবাবু, আপনি কইলে আইজ রাইতেই আমি আপনার চেম্বারে শুতে পারি। কিন্তু তোমার বউ, সে তো ঘরে একলা হয়ে যাবে, তার যদি কিছু। ও নিয়ে ভাবতে হবে না, মালতীর বাপের বাড়ি থেকে তার ভাই মানে আমার শ্যালক রতন আজই এইছে। সে আপনাকে শহরের বড় স্কুলে পড়ে, বেশ বুদ্ধি আছে তার। ও, তাহলে তো ভালো হলো। তুমি বরং ফিরে গিয়ে মালতীকে জানিয়ে এসো। ঠিক আছে, আপনি খাইয়ে নেন। কথাটা বলেই সে চলে গেলে অজয় ডাক্তারের মনের ভয় অনেকটাই কেটে গেল। এখন নিশ্চিন্তে রাতটা কেটে গেলে যেন বেঁচে যায় সে। বেশ খানিকটা সময় পরেই হরিহর ফিরে এলো। বাইরে তখন মুষলধারায় বৃষ্টি পড়ছে। চেম্বারের ভিতর রুগী দেখা বেডের উপর হরিহর শুয়ে পড়ল। অজয় ডাক্তার আজ হ্যারিকেনের আলো খানিকটা বাড়িয়ে দিয়েই নিজের বিছানায় শুয়েছে। হাতের কাছে রেখেছে দেশলাই আর তেলের কুপিটা। গভীর রাত পর্যন্ত জেগে কান খাড়া করে আজ আর কোনো কান্নাকাটির শব্দ শুনতে পায় না সে। ঠান্ডা আবহাওয়ায় আজ ঘুমটাও যেন চোখের পাতা দুটোতে চেপে বসেছে। একটা সময় সে ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল হতেই পুনরায় গ্রামের ভেতর হইচই, কান্নাকাটির শব্দ। মালতীর কণ্ঠস্বর ভেসে আসছে ঘরের পিছন দিকটা থেকে। তড়িঘড়ি বেরোতে গিয়ে দেখল হরিহর চেম্বারে নেই। মনের ভিতর একটা খটকা লাগলো। ঘরের বাইরে আসতেই দেখল গায়ের মানুষজন স্বাস্থ্য কেন্দ্রের পিছন দিকটায় দলে দলে গিয়ে ভিড় জমাতে শুরু করেছে। একজন তার দিকে তাকিয়ে বলল, এ যে হবই কাইলি কইছিলাম, অহন আরো একজন আয় বাকি। কথাটা শোনা মাত্র প্রায় ছুটে গেল বট গাছটার পিছনের বাড়িটায়। বাড়ির উঠোনে ভিড়। এগিয়ে যেতেই মালতীর বুক ফাটা কান্নার সাথে তার কণ্ঠস্বর শোনা গেল, ওরে রতন, কেন গেলি রে? মরতে আইলি কেনে ইহানে তুই? হায় হায়,
ভিড় ঠেলে সামনে এগিয়ে যেতেই দেখতে পেল একটা বছর 20 ছেলে চিত হয়ে পড়ে আছে উঠোনের উপর। বিজয়ের মতোই তার মৃতদেহটা। হরিহর মালতীর পাশে হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে আছে। একবার সে মুখ তুলে অজয় ডাক্তারের দিকে তাকালো। সেই সময় নিজেকে কেমন যেন অপরাধী বলে মনে হতে লাগলো ডাক্তারের। হরিহর যদি গতকাল রাতে বাড়িতে থাকতো তাহলে হয়তো। মুখে কিছু না বলেই ঘরে ফিরে আসে ডাক্তার। অথচ গতকাল অত রাত অবধি জেগে থাকার পরেও তো তেমন কোনো কিছুই বুঝতে পারেনি সে। অথচ বাড়ির এত কাছে ঘটনাটা ঘটে গেল। মনে মনে নিজের উপর একটা প্রবল ক্ষোভ প্রকাশ করে বলে ওঠে, এই গায়ে এসেছি মানুষগুলোকে চিকিৎসা করে সুস্থ করে তুলব বলে, কিন্তু এভাবে বিনা রোগে চোখের সামনে একটা একটা করে মানুষ মরে যাবে, সেটা কি মেনে নেওয়া যায় নাকি? যাই হয়ে যাক, দায়িত্ব যখন নিয়েছি তখন ওদের বাঁচাবার একটা চেষ্টা করে দেখতেই হবে। হরিহরের পরিবারে এমন একটা দুর্দিন দেখতে পেয়ে বৃদ্ধ শঙ্করবাবু ডাক্তারের 4 বেলার খাবারের দায়িত্ব নিলেন। গায়ের শেষে জলার ধারের শ্মশানে রতনের মরা পুড়িয়ে সকলে ফিরে এসেছে। ডাক্তারও গিয়েছিল। হরিহর আজও রাতে থাকতে হবে কিনা জানিয়েছিল, কিন্তু ডাক্তার তাকে আজ আর মালতীর সঙ্গ ছাড়তে দিল না। এরপর যত রাত বাড়ল মনের ভেতরের জেদটাও তত তীব্র হল। শঙ্করবাবু রাতের খাবার দিয়ে ফিরে যেতেই ডাক্তার খেয়ে শুয়ে পড়ল। মনে মনে স্থির করল আজ কিছুতেই সে ঘুমোবে না। অনেক রাত অবধি ঘর থেকে চেম্বার আর চেম্বার থেকে ঘর অবধি পায়চারি করতে লাগলো। আজ বাইরে বৃষ্টি নেই, তবে ক্রমাগত একটা ঝোড়ো হাওয়া বয়ে চলেছে অবিরাম। আচমকাই দূর থেকে শোনা গেল সেই পরিচিত কান্নার শব্দটা। হাওয়ায় প্রতিফলিত হয়ে যেন ভেসে আসছে। চাপা থেকে ভারী, ভারী থেকে তীব্র হয়ে ধীরে ধীরে কাছে এগিয়ে আসছে। ভয়ে বুকের ভিতরটা কেঁপে উঠলেও আজ পিছিয়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠল না মনে। করুক ভয়, ভয়েরও একটা মাত্রা আছে। তাছাড়া কিসের জন্য ভয়? কথাটা ভাবতেই বাইরে কড়কড় শব্দে ভীষণ জোরে কোথাও একটা বাজ পড়ল যেন। তার সাথে ঝিরি ঝিরি বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। কান্নার শব্দটা ঘরের বাইরে থেকে শোনা যাচ্ছে। শঙ্কিত চোখে দরজার দিকে তাকিয়ে দুবার ঢোক গিলে নিল। বার কত নড়ে উঠল যেন দরজাটা। এরপর ধীরে ধীরে সেই কান্নার শব্দটা দূরে চলে যেতে শুরু করেছে। মুহূর্তেই দরজা খুলে বাইরে বেরিয়ে এলো অজয় ডাক্তার। তীব্র হাওয়ার সাথে বৃষ্টির ছাঁট এসে ঝাপটা মারল মুখে। ঘুটঘুটে অন্ধকারে স্পষ্ট কিছু বোঝা গেল না। আরও খানিকটা বাইরে আসতেই অস্পষ্ট হলেও চোখে পড়ল একটা সাদাটে মূর্তি ধীরে ধীরে এগিয়ে চলেছে। কান্নার তীব্র স্বরটা যেন হৃদয়ের গভীর পর্যন্ত অনুভূত হচ্ছে। ক্ষণিকের মধ্যে সমস্তটাই মিলিয়ে গেল বাতাসে। বৃষ্টিতে ভিজতে ভিজতে জল কাদা ভরা পথে অন্ধকারের মধ্যে এগিয়ে গেল অজয় ডাক্তার। অন্ধকারে দুহাত দূরের কিছুই বোঝার উপায় নেই, কেবলমাত্র আন্দাজে পথ চলা। কিছুটা দূর এগিয়ে যেতেই আচমকাই কানের একেবারে কাজ ঘেঁষে অত্যন্ত তীক্ষ্ণ মেয়েলি কণ্ঠস্বরে কে যেন বলে উঠল, এসো এসো, আরো কাছে এসো। কে কে কে? তুমি আমায় চিনতে পারবে না ডাক্তার?
কিন্তু আমি যে তোমাকে খুব চিনি, তোমায় আমি ভীষণ ভীষণ ভালোবাসি যে ডাক্তার। তোমাকে ছাড়া আমি যে আর থাকতে পারছি না। চলো না, চলো আমরা দুজন ঘর বাঁধি। আচমকাই কি যে হলো তার, একেবারে প্রায় মোহগ্রস্তের মতো কথাগুলো শুনতে শুনতে জল কাঁদা ভরা পথে অন্ধকারে দিশাহীন হয়ে হাঁটতে হাঁটতে চলেছে অজয় ডাক্তার। নিজের অজান্তেই তার প্রত্যুত্তর দিয়ে অজয় ডাক্তার বলল, হ্যাঁ, আমিও চাই ঘর বাঁধতে, সংসার করতে। তুমি আমার সেবা যত্ন করবে তো? তা করবো না আবার? কি যে বলো না, তুমি আমার স্বামী বলে কথা। আমরা কোথায় থাকবো? ওই যে ওই জলার ধারে আমাদের স্বপ্নের ঘর। এসো এসো, দেখবে, এসো। তোমাকে দেখতে চাই একবার। কোথায় তুমি? হঠাৎই অন্ধকারের মধ্যে থেকে দুটো সবজেটে চোখ জ্বলে উঠল অজয় ডাক্তারের একেবারে মুখের সামনে। সম্মোহিত দৃষ্টিতে আচ্ছন্ন হয়ে সেই ভয়ঙ্কর চোখ দুটোর দিকেই চেয়ে রইল অজয় ডাক্তার। শরীরের সমস্ত প্রাণবায়ু ধীরে ধীরে শুষে নিচ্ছে সেই চোখের উত্তাপ। শরীরটা ধীরে ধীরে রক্তশূন্য হয়ে আসছে। চোখের কোটর দুটো কালো হতে শুরু করেছে। আচমকাই একটা তীব্র জ্বালা সমস্ত শরীরে অনুভব হতেই ক্ষণিকের জন্য চেতনা বোধটুকু জেগে উঠল তাঁর। চোখের সামনে ভয়ঙ্কর সেই চোখ দুটো দেখে আর্তনাদ করতে গিয়েও মুখ থেকে একটা শব্দ বেরিয়ে এলো না। তার সর্বাঙ্গ শরীরটা যে নিশিকান্দার হাতে বশীভূত হয়ে গিয়েছে তা সে টের পেল। জলের উপর ঝপ করে এলিয়ে পড়ল শরীরটা। চোখ বন্ধ করার আগে শুনতে পেল অচেনা এক ভয়ঙ্কর নারী কণ্ঠের খিলখিলে প্রাণ খোলা অট্টহাসির শব্দ। পর মুহূর্তে চিরদিনের মতো স্থির হয়ে গেল অজয় ডাক্তারের নিথর দেহটা। ঘটনার 1 বছর পর সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নতুন ডাক্তার হয়ে এসেছেন ডক্টর অনিমেষ সামন্ত। বর্ষামুখর সন্ধ্যায় বৃদ্ধ শঙ্কর বিশ্বাস ডাক্তারের চেম্বারে বসে তার সাথে গল্প করছেন। তিনি ডাক্তার অজয় রায়ের মৃত্যুর ঘটনাটা খানিকটা বর্ণনা করে বললেন, খুব সাবধানে থাইক্য ডাক্তার। এবছর আজ না হয় কাইলা আবারও ঘটবে। নিশিকান্দা আবারও আসবে গায়ে, 3 জনাদের নিয়ে যাবেই। তাই কই ডাক্তার, সাবধানের মার নাই ডাক্তার। ডার্ক টেলস বাই 9F10-এ আপনারা শুনছিলেন লেখক তন্ময় মুখার্জির অন্ধকারে বসত করে 4 জনা। অভিনয় কথক অভিক, ডক্টর প্রশান্ত উপাধ্যায় রাজ, দীপ্তেন্দু রায় রৌনক, নন্দিতা রিনি। অভিনয় কথক অভিক, পিয়ন অভিযান, রঞ্জন রূপঙ্কর, অতনুর মেশো RNM অভিষেক, অতনু রৌনক, অতনুর মাসি রিনি। অভিনয় বিক্রম মজুমদার পার্থ, সুনীল মুর্মু রূপঙ্কর, সুপ্রদীপ অভিক, উৎপল অভিষেক দুবে, অশরীরী RNM অভিষেক। অভিনয় কথক অভিক, বৃদ্ধ শঙ্কর বিশ্বাস অভিযান, জয় ডাক্তার রূপঙ্কর, হরিহর রৌনক, নিশিকান্দা রিনি, গ্রামের লোক 1 পার্থ, গ্রামের লোক 2 অভিষেক দুবে, মালতী রিনি। শব্দ সংযোজন বিপ্লব, আবহ সঙ্গীত অনিন্দ। পোস্টার 24/7publishing.com, ক্যালিগ্রাফি, অ্যানিমেশন ও VFX মিরাজুল। প্রকাশক অরিক বইওয়ালা।
Produced by 24/7publishing.com.